আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো প্রাইমস ইন কোয়াড্রেটিক ফিল্ড। কোয়াড্রেটিক ফিল্ডের আইডিয়াটা অলরেডি দিছি। তো সেখানে এখন আমরা ইন্টিজারও ডিফাইন করছি, দেন হচ্ছে ইউনিট ডিফাইন করছি, অ্যাসোসিয়েট ডিফাইন করছি, এখন হচ্ছে প্রাইম ডিফাইন করব। প্রাইম কাকে বলে? তো প্রাইমের ডেফিনেশনটা অনেকটা আমাদের নর্মাল যে রেশনাল ফিল্ড কিউ সেটার মতোই, ঠিক আছে? কিউতে কি ছিল, কোনো একটা জিনিস, কোন একটা নাম্বার প্রাইম বলতে আমরা কি বুঝতাম, যে সেটা শুধুমাত্র মানে আমরা তো আসলে জেড এ ডিফাইন করে অভ্যস্ত। তো জেড এর মধ্যে ছিল যেমন 2 বা 3, এগুলোকে আমরা প্রাইম বলি। পজিটিভ যেগুলো এগুলোকে প্রাইম বলছিলাম যদি হচ্ছে 1 এবং ওই নাম্বার ছাড়া আর কোনো তার ডিভিশন না থাকে। তো এরপরে বলছিলাম যে হচ্ছে কিউটা হলো রেশনাল ফিল্ড, রেশনাল নাম্বারের সেট, এবং এটা একটা ফিল্ড ফর্ম করে, এবং সেটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে -2 এগুলো প্রাইম, -2 -3 অর্থাৎ এগুলোকে অ্যাসোসিয়েটেড নাম্বার বলছিলাম, যে 2 এর অ্যাসোসিয়েটেড নাম্বার হচ্ছে -2, কারণ হচ্ছে আমাদের কিউ এর মধ্যে 1 আর -1 এই দুইটা হচ্ছে ইউনিট, ঠিক আছে? এই দুইটা ইউনিট, সো ইউনিট দিয়ে তুমি যদি কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করো তাহলে যে নাম্বারটা পাওয়া যাবে ওই দুইটা একটা আরেকটা অ্যাসোসিয়েট। যেমন 5 কে আমি যদি হচ্ছে -1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হয় -5। সুতরাং এই -1 একটা ইউনিট আর 5 একটা নাম্বার, আর -5 হচ্ছে তার অ্যাসোসিয়েট, ঠিক আছে? বা 5 -5 এর অ্যাসোসিয়েট, একই কথা। তো 5 যেহেতু প্রাইম, -5 হচ্ছে তার অ্যাসোসিয়েটেড প্রাইম। তো এই জিনিসগুলো ছিল। তো তার মানে আমাদের কিউ এর মধ্যে আমরা যদি কোনো নাম্বারকে প্রাইম বলতে চাই, ধরো 5 প্রাইম হবে কি হবে না কিউ এর মধ্যে? আচ্ছা, কারো একজনের মাইক্রোফোন অন করা প্লিজ, তুমি কাইন্ডলি মাইক্রোফোনটা অফ করো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে কিউ এর মধ্যে 5 যে একটা প্রাইম, সেটা আমরা তাহলে 5 কেন প্রাইম বলতেছি? বিকজ 5 কে আমি শুধু 1 দিয়ে ভাগ করতে পারি, -1 দিয়ে ভাগ করতে পারি, আর -5 দিয়ে ভাগ করতে পারি। এটা তো বোঝাই যায় যে -5, -1, 1 এই তিনটা দিয়ে আসলে ডিভিজিবল, এবং 5 নিজে দিয়েও ডিভিজিবল, ঠিক আছে? অর্থাৎ এই চারটার বাইরে আর নাই। তো তার মানে হচ্ছে ওই নাম্বারটা শুধুমাত্র ওই এই দুইটা তো ইউনিট, কিউ এর ইউনিট 1 আর -1, এবং এরা হচ্ছে কি 5 এর অ্যাসোসিয়েট। যে কোনো নাম্বার নিজে নিজের অ্যাসোসিয়েট, এটাও আমরা প্রমাণ করছি। তো 5 অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো একটা নাম্বার যদি শুধু তার অ্যাসোসিয়েট অথবা ইউনিট এই দুইটা দিয়ে ডিভিজিবল হয়, এর বাইরে অন্য কোনো নন ইউনিট বা নন অ্যাসোসিয়েট দিয়ে ডিভিজিবল না হয়, তাহলে সেটাকে আমরা প্রাইম বলি। এটা আমি হচ্ছে কিউ এর সেন্স থেকে বললাম, রেশনাল নাম্বারের সেন্স থেকে। তো এই জিনিসটাকেই জেনারেলি কোয়াড্রেটিক ফিল্ডের প্রাইমের ডেফিনেশন হিসেবে নেওয়া হয়েছে, যে একটা নন জিরো নন ইউনিট ইন্টিজার, অর্থাৎ সেটা জিরো হতে পারবে না, ইউনিট হতে পারবে না, এরকম একটা ইন্টিজার হতে হবে অবভিয়াসলি। তো এই ইন্টিজারটাকে আমি কোন একটা কোয়াড্রেটিক ফিল্ডে এটাকে আমি প্রাইম বলবো যদি এটাকে শুধুমাত্র এটার অ্যাসোসিয়েটস অথবা ওই ফিল্ডের যে ইউনিট গুলো আছে সেগুলো দিয়ে ডিভিজিবল হয়, এগুলো দিয়ে শুধু ভাগ করা যায়, অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করা না যায়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রাইম নাম্বার। আর অন্যভাবে বললে, যদি যে কোনো একটা নাম্বারকে আমরা যদি মানে ডিকম্পোজ করি, দুইটা ইন্টিজারে প্রোডাক্ট করি, তাহলে সেই ক্ষেত্রে ওই এই যে যেমন 5 = আলফা বিটা এভাবে মাল্টিপ্লিকেশন আকারে যদি লেখা যায়, তাহলে অবভিয়াসলি এই আলফা বা বিটার মধ্যে যে কোনো একজন ইউনিট হইতে হবে, মাস্ট, ঠিক আছে? যে কোনো একজন আলফা এবং বিটার মধ্যে যে কোনো একজন ইউনিট হবে। তাহলে একজন যদি ইউনিট হয়ে যায় তখন ধরো বিটা যদি ইউনিট হয়ে যায়, দ্যাট মিনস আলফা ইজ এ অ্যাসোসিয়েট, কারণ অ্যাসোসিয়েটের ডেফিনেশনই এটা ছিল যে আলফা এবং বিটা দুটা নাম্বারকে আমরা অ্যাসোসিয়েট বলবো যদি হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু বিটা ইনটু এপসাইলন হয়, যেখানে এপসাইলনটা একটা ইউনিট, কোন একটা ইউনিটের সাথে বিটাকে প্রোডাক্ট করলে যদি আলফা পাও, তাহলে তুমি বলতে পারবে যে আলফা ইজ অ্যাসোসিয়েট অফ বিটা। একইভাবে বিটা সমান সমান যদি আলফা ইনটু ডেল্টা হয়, যেখানে ডেল্টা হচ্ছে ইউনিট, তাহলে আমরা বলবো বিটা ইজ অ্যাসোসিয়েট অফ আলফা। এবং এটাও আমরা প্রমাণ করছি যে আলফা যদি বিটার অ্যাসোসিয়েট হয়, তাহলে বিটাও আলফার অ্যাসোসিয়েটেড হবে, ভাইস ভার্সা। তো এখানেও তাহলে দেখা যাচ্ছে এই ডেফিনেশন থেকে যে কোনো একটা নাম্বারকে যদি তুমি আলফা বিটা আকারে ডিকম্পোজ করো এবং তার মধ্যে যে কোনো একজন যদি ইউনিট হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো ওই নাম্বারটা আসলে প্রাইম। অর্থাৎ ডিকম্পোজটা একটা না, মানে যে যত ধরনের এই 5 এর যত পসিবল ডিকম্পোজিশন সম্ভব সবগুলোর ক্ষেত্রে যদি এই কথাটা সত্য হয় যে আলফা বিটার যে কোনো একজন ইউনিট, তাহলেই তো হবে, ঠিক আছে? তাহলেই এটা প্রাইম হবে। আচ্ছা, তো এখানে আলফা বিটা দুইজনই ইউনিট হতে পারবে কিনা, মানে আমরা যে এখানে অরটা বলছি, আইদার আলফা অর বিটা ইজ ইউনিট, দুইজনই মানে অর তো তোমরা যে লজিকে পড়ে আসছিলে না, অর হচ্ছে দুই রকম, একটা এক্সক্লুসিভ অর আর একটা ইনক্লুসিভ অর। তো এখানে কি অরটা কি ইনক্লুসিভ না এক্সক্লুসিভ, কেউ বলতে পারবা? মানে এখানে যে আমি বলছি যে আইদার আলফা ইউনিট হবে অথবা বিটা ইউনিট হবে, তো দুইজন একসাথেও ইউনিট হতে পারে কিনা?
এ অর বি বললে তো আমরা দুই ধরনের অর বুঝি, যে আইদার এ হবে না হলে বি হবে, অথবা দুইটা হলেও হবে। এটা এক ধরনের অর। আরেক ধরনের অর ছিল যে এ হবে শুধু অথবা বি হবে শুধু, কিন্তু দুইটা একসাথে হতে পারবে না, এক্সক্লুসিভ অর যেটা। তো এই ক্ষেত্রে কোনটা? সাথে হতে পারবে না স্যার। হ্যাঁ, দুইটা একসাথে ইউনিট হতে পারবে না কেন? দুইটা একসাথে ইউনিট হলে তো মাল্টিপ্লিকেশন করার পরেও ওয়ানই আসবে। হ্যাঁ মানে ওয়ানই আসবে বলতে ফাই নিজেও একটা ইউনিটই হবে, ঠিক আছে? হ্যাঁ দুইটা ইউনিট, ইউনিট। ওই যে ওটা ছিল ইউনিটের একটা থিওরেম, যে দুইটা ইউনিট যদি তোমার থাকে তাহলে ওই দুইজনকে গুণ করলেও সেটা একটা ইউনিট হবে, ঠিক আছে? সো এখানে মানে সবসময় যে ওয়ান আর মাইনাস ওয়ান ইউনিট হবে তা তো না, ওইটাও আমরা একটা থিওরেমে দেখছি, কোন একটা কোয়াড্রেটিক ফিল্ডের মধ্যে ওয়ান আর মাইনাস ওয়ান ইউনিট, সব কোয়াড্রেটিক ফিল্ডের মধ্যেই ওয়ান আর মাইনাস ওয়ান ইউনিট হিসেবে আছে, বাট এটা ছাড়াও আরো ইউনিট থাকতে পারে। আর বিশেষ করে যে কোনো রিয়েল কোয়াড্রেটিক ফিল্ডে, অর্থাৎ ডি যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে সেই রিয়েল কোয়াড্রেটিক ফিল্ডে তো ইনফাইনাইট সংখ্যক ইউনিট আছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো এখন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, দেখো 2 5 2 প্লাস রুট ওভার 6 2 মাইনাস রুট ওভার 6, এরা সবাই হচ্ছে এই কোয়াড্রেটিক ফিল্ড কিউ রুট ওভার মাইনাস 6, এই কমপ্লেক্স কোয়াড্রেটিক ফিল্ডটাতে এরা চারজনই প্রাইম, ঠিক আছে? এই দুইটা প্রাইম, এটা আমাদের কাছে স্বাভাবিকই লাগে, কিন্তু এই দুইটা যে প্রাইম, এই দুইটা এটা পুরাই অস্বাভাবিক লাগতেছে। তো লাগলেও কিছু করার নাই, এটা সত্য কথা। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে যে এরা যে প্রাইম, আমি আসলে এখন বুঝবো কিভাবে? মানে প্রাইমের যে ডেফিনেশন, এটা থেকে বুঝতে গেলে তো অনেক কষ্ট হবে আসলে। মানে এরকম এই যে এই দুইটার ক্ষেত্রে তাও হয়তো মানে আমি কিউ এর আইডিয়া কাজে লাগাই বুঝতে পারি, বাট এই দুটার ক্ষেত্রে তো আসলে বোঝাটা খুব ডিফিকাল্ট। তো এই জন্য এই প্রাইম মানে বের করার জন্য আবার হচ্ছে ম্যাথমেটিশিয়ানরা খুব থিওরেম দিচ্ছে আর কি, স্পেশালাইজড, যে তুমি যাতে সহজে বুঝতে পারো কোনটা প্রাইম কোনটা প্রাইম না। যাই হোক, তো এই তার আগে একটা কথা বলি, যে আমাদের যেহেতু ওই কিউডিটা হচ্ছে কিউ এর ফাইনাইট এক্সটেনশন, আমরা বলছি যে কিউ এর মধ্যে হচ্ছে সব রেশনাল নাম্বার, বাট এখানে ইরেশনাল নাম্বারও আছে। ফর এক্সাম্পল, যে এইটা ইরেশনাল বা কমপ্লেক্স, যদি আমি কমপ্লেক্স কোয়াড্রেটিক ফিল্ডের কথা বলি, তো কমপ্লেক্স নাম্বারও থাকতে পারে বা ইরেশনাল নাম্বারও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রাইম গুলো আমরা দেখতেছি, আমাদের নর্মাল যে প্রাইম সেগুলোও প্রাইম হতে পারে, নর্মাল আমাদের রেশনাল নাম্বারের যে প্রাইম গুলো। আবার হচ্ছে এছাড়া ওই যে ইরেশনাল বা কমপ্লেক্স নাম্বার গুলো প্রাইম হতে পারে। তো এই দুইটাকে আলাদা করার জন্য আমাদের নর্মাল যে ইউজুয়াল যে প্রাইম গুলো, অর্থাৎ যেগুলো কিউ সেটের মধ্যে আছে, +-2 +-3, এইগুলো যেগুলো, সেই প্রাইম গুলোকে আমরা বলি হচ্ছে রেশনাল প্রাইম। ওই যে রেশনাল ইন্টিজারের মতো আইডিয়াটা, ইন্টিজার ডিফাইন করার সময় যেমন রেশনাল ইন্টিজার জেড এর এলিমেন্ট গুলোকে আলাদা করার জন্য রেশনাল ইন্টিজার নাম দেওয়া হয়েছিল, তো এখানেও তাই, যে রেশনাল প্রাইম, শুধু প্রাইম বলতে যে কোনো প্রাইমই হতে পারে মানে কোয়াড্রেটিক ফিল্ডে। আর রেশনাল প্রাইম বললে আমরা শুধুমাত্র ওই কিউ এর প্রাইম গুলোই বুঝবো, আমাদের ইউজুয়াল যে প্রাইম গুলো প্লাস মাইনাস সহ, পজিটিভ নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখি যে এই কম্পোজিট, তাহলে প্রাইম চলে আসলে তো কম্পোজিটও চলে আসে। যে কম্পোজিট কাকে বলে, তো বুঝতেই পারতেছো যে জাস্ট যেটা হচ্ছে প্রাইম হবে না সেটাই কম্পোজিট হবে, নন জিরো নন ইউনিট। যেমন আমরা তো ওয়ান যে নাম্বারটা, এটাকে আসলে কিন্তু জেড এর মধ্যে বা কিউ এর মধ্যে তুমি যেটাই ধরো, ওয়ান কে কিন্তু আমরা প্রাইম বলি না, ঠিক আছে? ওয়ান হচ্ছে ইউনিট, এটা প্রাইমও না, এটা কম্পোজিটও না, এটা হচ্ছে ইউনিট, ঠিক আছে? এবং একইভাবে কিউ এর মধ্যে 1 - 1, এই দুইটা হচ্ছে ইউনিট, এরা প্রাইম না, জিরো না বা কম্পোজিটও না। আর এর বাইরে জিরো আর এই ইউনিটের বাইরে আইদার প্রাইম হবে না হয় কম্পোজিট হবে। তো প্রাইমের ডেফিনেশন দিচ্ছি, কম্পোজিটের ডেফিনেশন হচ্ছে সেটা যদি প্রাইম না হয়, সহজ কথা, যদি জিরো না হয়, ইউনিটও না হয়, প্রাইমও না হয়, নন প্রাইম, দেন হচ্ছে ওই ইন্টিজারটাকে আমরা, অবশ্যই ইন্টিজার তো হইতে হবে, ওই ইন্টিজারটাকে আমরা হচ্ছে কম্পোজিট বলবো। তো অন্যভাবে বললে, যে কোনো একটা কম্পোজিট ইন্টিজারকে আসলে দুইটা নন জিরো নন ইউনিট ইন্টিজারের প্রোডাক্ট হিসেবে লেখা যাবে। নন জিরো নন ইউনিট ইন্টিজারকে আমি যদি প্রোডাক্ট করে যদি একটা নাম্বার পাই, তাহলে এটা একটা কম্পোজিট নাম্বার হবে। ফর এক্সাম্পল, এখানে 5 ইজ এ কম্পোজিট ইন্টিজার ইন কিউ রুট ওভার 6। দেখো এখন আবার প্যাচ লাগতেছে, একটু আগে বলে আসলাম 5 ইজ এ প্রাইম, ওটা ছিল কিউ রুট ওভার -6 এ, ঠিক আছে? কমপ্লেক্স কোয়াড্রেটিক ফিল্ডে, মানে ডি এর ভ্যালু যদি -6 হয়। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো? মানে আমার ইন্টারনেট কানেকশন একটু আনস্টেবল দেখাচ্ছে। জি স্যার। আচ্ছা, আচ্ছা, তো কিউ রুট ওভার -6, আগের স্লাইডে ছিল কিউ রুট ওভার -6 এ 5 ইজ এ প্রাইম, জি বাট স্যার শুনতে পাচ্ছি। এখানে, হ্যাঁ, বাট এখানে দেখো কিউ রুট ওভার 6 এ, যেটা রিয়েল কোয়াড্রেটিক ফিল্ড, সেখানে 5 ইজ এ কম্পোজিট ইন্টিজার। কেন বলো তো? কারণ আমরা কিউ রুট ওভার 6 এ 5 কে দুইটা নাম্বারের, দুইটা নন জিরো নন ইউনিট নাম্বারের প্রোডাক্ট হিসেবে লিখতে পারবো, লাইক 5 ইজ ইকুয়াল টু 1 + √6
ইন্টু -1 প্লাস √6। এই 1 প্লাস √6 এটা তো কিউ √6 এর একটা এলিমেন্ট, একইভাবে -1 প্লাস √6 এটাও কিউ √6 এর একটা এলিমেন্ট, এটা তো বোঝা যায়। আর এরা কি ইন্টিজার কিনা, মানে এই যে যে দুইটা নাম্বার আমি লিখছি এই রেশনাল নাম্বার দুটো কি ইন্টিজার কিনা, তো এটা তো বুঝতেই পারছো, কারণ আমাদের ওই যে থিওরেম ছিল যে ইন্টিজার হতে হলে ওই যে a প্লাস b√d, যেখানে a b হচ্ছে z থেকে আসবে, রেশনাল ইন্টিজার থেকে আসবে, যদি আসে তাহলে a প্লাস b√d ফরম্যাট সকল নাম্বারই ইন্টিজার হবে, ঠিক আছে। সুতরাং এই যে এখানে যেহেতু a b হচ্ছে ইন্টিজার, এখানে যেমন a হচ্ছে 1 b ও 1, আর এখানে a হচ্ছে -1 আর এখানে b হচ্ছে +1, সো এগুলো তাহলে ইন্টিজার, আমাদের ওই থিওরেম দিয়ে আমরা বুঝে ফেললাম যে এগুলো ইন্টিজার। এখন এই দুইটা ইন্টিজারের গুণফল তাহলে দেখো কত হয়। আমাদের এখানে হচ্ছে আমরা যদি যে এটা প্লাস এটা মাইনাস, তাহলে a প্লাস b a মাইনাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে, √6 হোল স্কয়ার, তারপরে -1 স্কয়ার, দ্যাট মিনস 6 - 1 দ্যাট মিনস 5। তার মানে এই দুইটার ইন্টিজারের প্রোডাক্ট 5 পাওয়া যাচ্ছে, তার মানে ফ্যাক্টর করা যাচ্ছে, এটা দুজনই ফ্যাক্টর। এখন এই দুজনের মধ্যে দুজনই তো নন জিরো, এটা তো বুঝতেই পারতেছো, নন জিরো এটা তো আর দেখানোর কিছু নাই। তো আর এই দুজনই যে ইউনিটটা, দুজনের মধ্যে কোনো একজন যদি ইউনিট হয়ে যাইতো তাহলে তো আর আমরা বলতে পারতাম না যে এটা একটা কম্পোজিট শিওরলি, কারণ আমরা তো প্রাইমের ডেফিনেশনই দিয়ে আসছি যে দুইটা প্রোডাক্টের মধ্যে কোনো একটা যদি ইউনিট হয় তখন এরকম সব মানে ফ্যাক্টরাইজেশনই যদি এই ঘটনা ঘটে তাহলে এটা প্রাইম হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে এই দুইটা ইন্টিজারের মধ্যে দুইজনই যদি ইউনিট না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো 5 ইজ এ কম্পোজিট। এখন তাহলে ইউনিট চেক করার জন্য আবার একটা সিস্টেম ছিল যে ইউনিটের বেলায় নর্ম অফ দ্য নাম্বার উইল বি ইকুয়ালস টু +1 অর -1। কোন একটা নাম্বারের ইন্টিজারের নর্ম যদি +1 বা -1 হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা ইউনিট বলি। এখন তুমি এই যে এই ইন্টিজারটার নর্ম বের করে দেখো, নর্ম অফ 1 প্লাস √6, তো এটার ফর্মুলা কি ছিল, 1 প্লাস √6 কে গুণ করতে হবে কি দিয়ে, তার কনজুগেট দিয়ে, তার মানে 1 মাইনাস √6 দিয়ে। কনজুগেট দিয়ে যদি তুমি গুণ করো তাহলে কত আসে, হিসাব করলে পাবা হচ্ছে -5, হুইচ ইজ নট ইকুয়ালস টু +-1, ঠিক আছে। তো সুতরাং এই 1 প্লাস √6 ইজ নট এ ইউনিট, ঠিক আছে। একইভাবে তুমি নর্ম অফ -1, এই যে এটারটা যদি বের করো, -1 প্লাস √6, এটার নর্ম বের করলে এটা সমান কি আসবে, -1 প্লাস √6 ইন্টু তার কনজুগেট, তার মানে -1 মাইনাস √6, ঠিক আছে। তো এটারও দেখবো যে এটাও -5 আসছে, তার মানে এটাও তাহলে ইউনিট না। তার মানে আমরা দেখলাম যে 5 কে আমরা দুইটা নন ইউনিট নন জিরো নাম্বারের ইন্টিজারের গুণফল আকারে লিখতে পারতেছি কিউ √6 এর মধ্যে। সুতরাং 5 ইজ নট এ প্রাইম ইন কিউ √6, ঠিক আছে। এই কোয়াড্রেটিক ফিল্ডে 5 কিন্তু প্রাইম না, বাট আমাদের নর্মাল যে কিউ সেট যেটা, সেটাতে কিন্তু 5 ইজ এ প্রাইম। তাহলে আমরা এইখান থেকে বুঝতে পারলাম যে রেশনাল, যে কোনো রেশনাল প্রাইম কোনো কোয়াড্রেটিক ফিল্ডে প্রাইম হবে এরকম কোনো গ্যারান্টি নাই। মানে একটা নাম্বার সেটা আমার রেশনাল প্রাইম হতে পারে কিন্তু কোয়াড্রেটিক ফিল্ডে প্রাইম নাও হতে পারে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে এই কোশ্চেনটার উত্তর, যে এখানে যে কোশ্চেনটা আছে, গিভ অ্যান এক্সাম্পল টু শো দ্যাট এ রেশনাল প্রাইম ইজ নট নেসেসারিলি এ প্রাইম ইন দ্য কোয়াড্রেটিক ফিল্ড q√d, ঠিক আছে। তো তাহলে সেই ক্ষেত্রে তোমরা এই এক্সাম্পলটা দিলেই হয়ে যাবে এবং অবশ্যই এক্সপ্লেইন করতে হবে। আচ্ছা, তো নেক্সট যে থিওরেমটা আসতেছে, এই থিওরেমটার সাহায্যে আমরা প্রাইম চেনার একটা সহজ উপায় বলে দেওয়া হয়েছে, যে যদি তোমার একটা ইন্টিজার দেয়া থাকে একটা কোয়াড্রেটিক ফিল্ডে আলফা, এবং সেটার নর্ম যদি একটা রেশনাল প্রাইম নাম্বার হয়, ঠিক আছে। দুইটা শর্ত, প্রথম শর্ত হচ্ছে যে ওই নাম্বারটাকে ওই কোয়াড্রেটিক ফিল্ডের একটা ইন্টিজার হতে হবে, প্রথম শর্ত ইন্টিজার হতে হবে। দেন হচ্ছে তার নর্মটা তুমি বের করবা, নর্মটা বের করে যদি দেখো যে নর্মটা আবার একটা রেশনাল প্রাইম, অর্থাৎ আমাদের ইউজুয়াল যে প্রাইম সেরকম কোন একটা নাম্বার আসে, তাহলে অবভিয়াসলি আলফাটা প্রাইম হবে, ঠিক আছে। এটা প্রমাণটা খুবই ইজি এবং ছোট প্রমাণ, তো এটা দেখে নিবা স্টার্কের বই থেকে। আর তো এইটার সাহায্যে তাহলে দেখো আমরা এই যে একটু আগেই মানে একটু আগে না, সরি, এখন এই যে q√6 এ 1 প্লাস √6 এই যে করলাম, 1 প্লাস √6টা যে আসলে প্রাইম সেটা দেখাতে পারি, ঠিক আছে। 1 প্লাস √6 এর একটু আগে আমরা নর্ম বের করলাম, যে নর্ম 1 প্লাস √6 এটার নর্ম আসে হচ্ছে -5। তো এই -5টা তো একটা রেশনাল প্রাইম, ঠিক আছে। সুতরাং আমাদের এই 1 প্লাস √6 এটার নর্ম, এটা যেহেতু একটা ইন্টিজার এই কোয়াড্রেটিক ফিল্ডে, এবং এটার নর্মটা যেহেতু একটা রেশনাল প্রাইম নাম্বার আসছে, সুতরাং এটা একটা প্রাইম ওই ফিল্ডের মধ্যে। বাট এটার উল্টাটা কিন্তু সত্য না, মানে অর্থাৎ আমি উল্টা দিক থেকে যদি চিন্তা করি, যে কোনো একটা নাম্বার যদি কোনো একটা কোয়াড্রেটিক ফিল্ডে প্রাইম হয়, তাহলে তুমি এই কথা বলতে পারবে না যে তার নর্ম অফ আলফাটা রেশনাল প্রাইম হবেই,
এটার এক্সাম্পল এই যে এখানে দেয়া আছে যে কনভার্টস অফ থিওরেম 77 ইজ নট ট্রু। ফর এক্সাম্পল যে 7 আমাদের এটা একটা রেশনাল প্রাইম প্লাস এটা আবার একটা কোয়াড্রেটিক ফিল্ড এই কিউ রুট সিক্স এই কিউ রুট সিক্স এই 7 একটা প্রাইম, ঠিক আছে। বাট এটার যে নর্ম অফ 7 কত, নর্ম অফ 7 সমান 7 ইন্টু 7 বার, তো মানে কনজুগেট অফ 7, তো কনজুগেট অফ 7 তো 7ই, ঠিক আছে, যেহেতু এটা একটা রেশনাল নাম্বার। সুতরাং আলটিমেটলি 7 ইন্টু 7 তার মানে হচ্ছে 49। তো 49টা তো কোনো রেশনাল প্রাইম নাম্বার না, ঠিক আছে। তো তার মানে আমাদের এটার উল্টাটা সত্য না, যে ওটা প্রাইম হলেই যে ওটার নর্মটা রেশনাল প্রাইম হবে, নট নেসেসারি। বাট যদি ওইটা ইন্টিজার হয় এবং ওটার নর্মটা যদি রেশনাল প্রাইম হয় তাহলে ওটাকে আমি প্রাইম বলতে পারবো, ঠিক আছে। এটা ওয়ান সাইডেড আর কি। তো এটা প্রমাণ করতে বলা হয়েছে এখানে, যে এই যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে এটাকে প্রমাণ করতে হবে। এটার প্রমাণটা আমি একটু হিন্টস দিয়ে দিই, এটা না হলে হয়তো বা একটু ডিফিকাল্ট হতে পারে তোমাদের জন্য। আমরা দেখাতে চাচ্ছি যে আমাদের যে 7 যে নাম্বারটা, আমরা প্রমাণ করতে চাচ্ছি যে 7 ইজ এ প্রাইম ইন কিউ রুট সিক্স, তাই তো? এটা আমাদের টার্গেট। তো 7 যদি প্রমাণ করতে হয় যে কিউ রুট সিক্স এ প্রাইম, তো তাহলে আমরা মানে ধরে নেই যে ধরো এটা প্রাইম যদি না হয়, এটা যদি দেখাতে পারি যে প্রাইম হওয়া সম্ভব না, তাহলে তো প্রমাণ হবে, মানে হচ্ছে কন্ট্রাডিক্টরি প্রুফ যেটা আর কি। তো ধরে নিলাম যে লেট 7 ইজ নট এ প্রাইম, ঠিক আছে, নট ধরে নিলাম। তাহলে নট ধরে নিলে সেই ক্ষেত্রে আমরা অবভিয়াসলি আমরা হচ্ছে এই কিউ রুট সিক্স এ এরকম দুইটা ইন্টিজার খুঁজে পাবো, যে আলফা বিটা অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ কম্পোজিট নাম্বার। যেহেতু আমরা ধরে নিলাম 7 যেহেতু প্রাইম না, সুতরাং এটা কম্পোজিট হবে। সুতরাং আমরা আলফা বিটা এরকম দুটো ইন্টিজার খুঁজে পাবো এই কিউ রুট সিক্স এর মধ্যে, যেন তাদের গুণ করলে 7 আসে। এবং অবভিয়াসলি আলফা এবং বিটা কেউই জিরো না এবং কেউই ইউনিট না, ঠিক আছে, দুইজনই নন ইউনিট। তো দুইজনই যেহেতু নন ইউনিট, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এন আলফার অ্যাবসলুট ভ্যালু, নর্ম অফ এন আলফার অ্যাবসলুট ভ্যালু গ্রেটার অর ইকুয়ালস টু 2। এটা আমরা দেখছিলাম এর আগে একটা কোশ্চেন ছিল, যে কোনো একটা নাম্বার যদি নন জিরো নন ইউনিট হয় তাহলে তার নর্মটা অবশ্যই 2 এর চেয়ে বড় অথবা সমান হবে, নর্মের অ্যাবসলুট ভ্যালুটা। একইভাবে এখানেও যেহেতু বিটাটাও যেহেতু নন ইউনিট, তাহলে এটারও আমি যদি হচ্ছে অ্যাবসলুট ভ্যালু নেই নর্মের, তাহলে সেটাও গ্রেটার অর ইকুয়ালস টু 2 হবে। তো এখন আমরা তাহলে এখানে দেখো যে আমরা এটার ভ্যালু তাহলে কত আসে, নর্ম অফ আলফা অ্যাবসলুট ভ্যালু ইনটু নর্ম অফ বিটা অ্যাবসলুট ভ্যালু, এই ভ্যালুটার সমান সমান কত আসে। দেখো অ্যাবসলুট ভ্যালু অফ একটা, এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের আলফা বিটা তো ইন্টিজার, তাই না? সো আলফা বিটা যেহেতু ইন্টিজার, সুতরাং তাদের নর্ম অফ আলফা সেটার যে ভ্যালুগুলো সেগুলো রেশনাল ইন্টিজার, মানে আমাদের নর্মাল জেড এর মধ্যে আছে। এই নর্ম অফ আলফা, নর্ম অফ বিটা এগুলো হচ্ছে জেড এর কোনো একটা নাম্বার, ঠিক আছে। এটা আমরা প্রমাণ করে আসছিলাম যে কোনো আলফার জন্য, যে কোনো শুধু ইন্টিজার না, যে কোনো নাম্বারের জন্যই তার নর্ম অফ আলফাটা একটা রেশনাল ইন্টিজার হবে। তো যেহেতু এরা হচ্ছে আমাদের জেড এর এলিমেন্ট, নর্ম অফ আলফা এবং নর্ম অফ বিটা, তো এদেরকে আমি যখন এই অ্যাবসলিউট ভ্যালু অ্যাপ্লাই করতেছি, সো আমাদের অ্যাবসলিউট ভ্যালুর যে ইউজুয়াল রুল মনে আছে কিনা, যে দুইটা নর্মাল নাম্বারের জন্য আমরা পড়ছিলাম যে অ্যাবসলিউট ভ্যালু অফ এ বি সমান সমান হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ এ ইনটু অ্যাবসলিউট ভ্যালু অফ বি। সো এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। সুতরাং অ্যাপ্লাই করলে তাহলে এখানে কি হবে, তাহলে এখানে আমরা একটা অ্যাবসলিউট ভ্যালুর আন্ডারে এই দুটাকে লিখতে পারবো, যে নর্ম অফ আলফা ইনটু নর্ম অফ বেটা, এইটার পুরোটার অ্যাবসলিউট ভ্যালু, ঠিক আছে। এটা এই রুলটা অ্যাপ্লাই করে। তো নেক্সট তাহলে এখন এই অ্যাবসলিউট ভ্যালু থাকলো, নর্ম অফ আলফা ইনটু নর্ম অফ বেটা, এটার আবার থিওরেম ছিল যে এটাকে আমরা নর্মের আলাদা আলাদা গুণফল সমান সমান হচ্ছে ওই দুইজনের গুণফলের নর্ম। এটাও থিওরেমে প্রমাণ করে আসছি। দেখো মানে প্রতি স্টেপেই কোনো না কোনো থিওরেম কাজে লাগতেছে আগের, ঠিক আছে। আচ্ছা, তো তো এখন এই দুটা থেকে এটা লিখলাম, সেটাও থিওরেমের মাধ্যমে। দেন নর্ম অফ আলফা বিটার ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি 7, তাহলে নর্ম অফ 7 সেটার অ্যাবসলিউট ভ্যালু, দ্যাট মিনস হচ্ছে কি, নর্ম অফ 7 তো হচ্ছে 49, একটু আগেই দেখাইছি। সুতরাং 49 এর অ্যাবসলিউট ভ্যালু তার মানে হচ্ছে 49, ঠিক আছে। তো তাহলে এখন চিন্তা করে দেখো যে আমরা আলটিমেটলি পেলাম যে নর্ম অফ আলফা এই অ্যাবসলিউট ভ্যালু ইনটু নর্ম অফ বেটা এটার অ্যাবসলিউট ভ্যালু সমান সমান হচ্ছে 49 কে আমরা চাইলে লিখতে পারি কি, 49 এর একমাত্র ডিকম্পোজিশন আমাদের 49 যে রেশনাল ইন্টিজার, সেটার ক্ষেত্রে এটার একমাত্র ডিকম্পোজিশন হচ্ছে 7 ইন্টু 7। তো এছাড়া তো আর
সম্ভব না, ঠিক আছে। তো এখন তাহলে চিন্তা করে দেখো, আমরা অলরেডি বলে আসছি যে নর্ম অফ আলফার অ্যাবসলুট ভ্যালু ইজ গ্রেটার অর ইকুয়ালস টু 2 যে কোনো একটা নাম্বার, নর্ম অফ বিটার অ্যাবসলুট ভ্যালুও গ্রেটার অর ইকুয়ালস টু 2 যে কোনো একটা নাম্বার। তো তাহলে এই লজিক থেকে বুঝতেই পারতেছো যে আলটিমেটলি এই কথা যদি সত্য হতে হয়, তাহলে আমাদের একটাই উপায়, সেটা হচ্ছে যে এই অ্যাবসলুট ভ্যালুটাও 7 এর সমান হবে, ঠিক আছে, যে অ্যাবসলুট ভ্যালু অফ নর্ম অফ আলফা এটাও 7 এর সমান হতে হবে, এবং অ্যাবসলুট ভ্যালু অফ নর্ম অফ বেটা এটাও 7 এর সমান হতে হবে। বা অন্যভাবে বললে, আমি যদি অ্যাবসলুট ভ্যালু চেঞ্জ করে দেই, মানে উঠায় দেই, তাহলে এখানে কি হবে, প্লাস মাইনাস আসবে, ঠিক আছে। এখানেও অ্যাবসলুট ভ্যালু যদি বাদ দিয়ে দিই, তাহলে প্লাস মাইনাস 7 হবে, ঠিক আছে। তো তার মানে আমরা দেখলাম যে আলফা বিটা যদি, মানে 7 যদি কোনো একটা আলফা বিটার গুণফল হতে হয়, নন জিরো নন ইউনিট আলফা বিটার গুণফল হতে হয়, তাহলে অবভিয়াসলি ওই আলফা বিটা দুইজনেরই নর্ম আইদার +7 অথবা -7 হতে হবে। এই পর্যন্ত আমরা আসলাম। তো এখন আমরা দেখাবো যে আসলে কিউ√6 এই যে কোয়াড্রেটিক ফিল্ড, এই কোয়াড্রেটিক ফিল্ডে এই +-7 নর্মওয়ালা কোনো ইন্টিজার থাকা সম্ভব না, ঠিক আছে। অর্থাৎ এই কিউ√6 এর মধ্যে এমন কোনো ইন্টিজার নাই যার নর্ম নিলে সেটা তুমি +7 অথবা -7 পাবা। তার মানে এমন কোনো আলফা বিটা আসলে এক্সিস্ট করে না। সুতরাং 7 কে তুমি ওই এরকম দুইটা আলফা বিটার গুণফল হিসেবে লিখতে পারবা না। তো তাহলেই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে 7 আসলে কোনো এরকম নন জিরো নন ইউনিটের প্রোডাক্ট না। সুতরাং 7 ইজ এ প্রাইম, ঠিক আছে। তো এখন আমরা তাহলে আমাদের কাজটা আলটিমেটলি দাঁড়ালো এটা দেখানো যে যে কোনো একটা ইন্টিজার, ধরো ইন জেনারেলি আমি নিলাম যে গামা ইজ অ্যান ইন্টিজার ইন কিউ√6, এটা একটা ইন্টিজার, ঠিক আছে। তো এইটার নর্ম অফ গামা যেটা, আমরা দেখাবো যে নর্ম অফ গামা এটা আসলে +-7 হওয়া সম্ভব না, ঠিক আছে। তো এটা তাহলে কিভাবে দেখাবো? তো গামা যেহেতু ইন্টিজার ধরে নিছি, তো গামা সমান সমান অবভিয়াসলি ধরো যে গামা সমান সমান এটা তো যেহেতু কিউ√6 এ আছে, তাহলে এটার জেনারেল ফর্ম হচ্ছে a+b√6, এই ফর্মের একটা নাম্বার হবে। এবং অবভিয়াসলি আমাদের এখানে এ বি কোথা থেকে আসবে বলো তো, এ বি কোথা থেকে আসবে? যেহেতু গামা ইজ অ্যান ইন্টিজার, কেউ বলতে পারবা যে এ বি কোথা থেকে আসবে? এনিওয়ান? আচ্ছা, মনে হয় আগের লেকচার গুলো ভালো করে দেখা হয় নাই। যে আমরা বলছিলাম যেহেতু এখানে আমাদের ডি এর ভ্যালু হচ্ছে কিউ√6, তার মানে ডি এর ভ্যালু হচ্ছে 6। তো দ্যাট মিনস 6 ইজ কনগ্রুয়েন্ট টু কত, 2 মোট 4। এরকম থিওরেম ছিল যে যদি হচ্ছে ডি যদি কনগ্রুয়েন্ট টু 2 মোট 4 হয়, তাহলে ওখানে শুধুমাত্র এই যে a+b√d, যেখানে এ বি হচ্ছে ইন্টিজার, নিজেরা ইন্টিজার, এই ধরনের নাম্বারগুলোই শুধু ইন্টিজার হবে, ঠিক আছে। তো যেহেতু এখানেও আমাদের সেই কেসটাই আসছে, সুতরাং আমরা এখানে এই গামা যেহেতু ইন্টিজার ধরে নিছি, অবভিয়াসলি এই গামার এই যে a+b√6 ফর্মে লিখলে এ এবং বি অবভিয়াসলি ইন্টিজার সেট থেকে আসতে হবে, সেট অফ ইন্টিজার থেকে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট তাহলে এখন এই আমরা দেখাবো যে এই গামার নর্ম +-7 হওয়া সম্ভব না। তো এখানে নর্ম অফ গামাটা আগে বের করি। নর্ম অফ গামার ভ্যালু কত আসে? এটা হচ্ছে a+b√6 ইন্টু a-b√6 অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, যে কনজুগেট দিয়ে গুণ করতে হবে, তাহলে a² - 6b² আসে। তো তার মানে আমরা যেটা আসলে চাচ্ছি যে যেহেতু আমরা ধরে নিচ্ছি যে এইটার নর্ম +-7 হতে হবে, তাই তো। এখন তার মানে আমরা এই যে যে ইকুয়েশনটা, ধরো এটা স্টার দিলাম, এই a² - 6b² এটার ভ্যালু, এই যে এই নর্মের ভ্যালু +-7 হতে হলে তাহলে এই ইকুয়েশন তো স্যাটিসফাই করতে হবে, তাই না। তার মানে এই স্টার এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, এইরকম আমরা এ বি পেতে চাই, এলিমেন্ট অফ জেড, ঠিক আছে। আমাদের অর্থাৎ এ বি যেহেতু ইন্টিজার আগেই বলছি, তার মানে এই ইকুয়েশনের ইন্টিগ্রাল সলিউশন লাগবে। এটা আসলে একটা ডায়াফ্যান্টাইন ইকুয়েশন, এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ডায়াফ্যান্টাইন ইকুয়েশন। আমরা লিনিয়ার ডায়াফ্যান্টাইন ইকুয়েশন পড়ছিলাম। তো এখানে আসলে এই যে এই ইকুয়েশনটা যদি আমাদের ইন্টিগ্রাল সলিউশন আমরা পেয়ে যাই, এমন কোনো এ বি, এমন কোনো ইন্টিজার পেয়ে যাই যেটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে তো আমরা গামা পেয়ে যাচ্ছি, যে গামা সমান সমান যে a+b√6, এবং সেই গামার নর্মই তাহলে +7 বা -7। তো আমরা এখন আসলে দেখবো যে এরকম কোনো ইন্টিগ্রাল সলিউশন থাকা সম্ভব না, অর্থাৎ এই কোয়াড্রেটিক ডায়াফ্যান্টাইন ইকুয়েশনের আসলে কোনো ইন্টিগ্রাল সলিউশন নাই, আনসলভেবল, ঠিক আছে। তো এটা দেখানোর জন্য তাহলে আমরা আরেকটু, এখন যেহেতু ডায়াফ্যান্টাইন ইকুয়েশন কোয়াড্রেটিক আমরা পড়ি নাই, আমরা মডুলাস দিয়ে একটু ট্রাই করি। যে দেখো, আমরা যদি এভাবে চিন্তা করি,
এটা তো বুঝতেই পারো যে ধরো a = 5 যদি তোমার দেয়া থাকে, এ না, তাহলে আমি এক্স ধরি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো যে x = 5 একটা ইকুয়েশন দেয়া আছে, তো আমি তো পরের লাইনে এটা লিখতে পারি, x congruent to 5, mod এনিথিং লিখতে পারি আমি, মানে যে কোনো নাম্বার, ধরো mod 2, এটা লিখলে কি অসুবিধা আছে? এনিওয়ান? x = 5 থেকে আমি যদি ইকুয়েশনটাকে জাস্ট কনগ্রুয়েন্স করে দিয়ে যে কোনো একটা মোড দিয়ে দেই, তাতে কি কোনো চেঞ্জ হবে? হ্যালো, কোনো কথা বলে না, সবাই কি শুনতে পাচ্ছ? না স্যার, চেঞ্জ হবে না। আচ্ছা, তার মানে এটা সত্য, তো আমি মোড 2 লিখতে পারি বা মোড 7 লিখতে পারি, কোনো সমস্যা নাই। তো একইভাবে এখানে আমার ঠিক কি আছে। ছিল, এখানে ছিল a² - 6b² = +-7, তাহলে আমি পরের লাইনে a² - 6b² ইকুয়ালস টু না দিয়ে কনগ্রুয়েন্স দিয়ে দিলাম, কনগ্রুয়েন্স +-7 এবং মোড লিখলাম 7, ঠিক আছে। তো নেক্সট তাহলে এটাকে লেখা যাবে। এখন দেখো যে যেহেতু এখন কনগ্রুয়েন্সে আছি আমরা, এবং কনগ্রুয়েন্সের বেলায় আমরা বলছিলাম ওই যে কোএফিসিয়েন্ট গুলোকে চেঞ্জ করতে পারি আমরা ওই কনগ্রুয়েন্সের সাপেক্ষে। এখানে কোএফিসিয়েন্টটা আছে কত, -6। তো আমরা জানি -6 ইজ কনগ্রুয়েন্ট টু কত, 1 মডুলাস 7, ঠিক আছে। 7 এর সাপেক্ষে -6 হচ্ছে 1 এর কনগ্রুয়েন্ট, তাহলে আমরা এই কোএফিসিয়েন্টটাকে চেঞ্জ করে 1 বানাই দিতে পারি, ঠিক আছে। তাহলে a² -6 পুরোটাকে 1 বানিয়ে দিলাম, তো 1 আর লিখলাম না, 1 × b² মানে b² কনগ্রুয়েন্ট টু +-7। এটা আবার কার কনগ্রুয়েন্ট বলো, +7 বা -7 দুইটাই যদি মডুলাস 7 এর সাপেক্ষে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে 0 এর কনগ্রুয়েন্ট, ঠিক আছে। তার মানে আমরা পাইলাম যে a² + b² কনগ্রুয়েন্ট টু 0 mod 7, ঠিক আছে। এখন এখান থেকে তুমি চাইলে নিজেরা প্রমাণ করতে পারো, এই যে সাম অফ স্কোয়ারের সময় একটা টেকনিক দেখাইছিলাম, ওই টেকনিক ইউজ করে, অথবা একটা থিওরেম আছে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। থিওরেমটাই আমি অ্যাপ্লাই করি এখানে, তাহলে শর্টকাট হবে, অলরেডি অনেক বড় হয়ে গেছে। যে একটা থিওরেমটা হচ্ছে, যদি তোমার পি একটা কনগ্রুয়েন্ট টু 3 mod 4 একটা প্রাইম হয়, ঠিক আছে, পি ইজ এ প্রাইম যেটা হচ্ছে মোট 4 এর সাপেক্ষে তার কনগ্রুয়েন্স হচ্ছে 3, মানে রিমাইন্ডার হচ্ছে 3, তাহলে এখানে আমাদের এই 7টা কি সেরকম প্রাইম কিনা? অবভিয়াসলি 7 সেরকম প্রাইম, কারণ 7 ইজ কনগ্রুয়েন্ট টু 3 মোট 4, ঠিক আছে। তার মানে হাইপোথিসিস ঠিক আছে, সাপোর্ট করতেছে। তো যদি এরকম একটা প্রাইম তোমার থাকে, আর যদি এরকম একটা ইকুয়েশন দেয়া থাকে যে a² + b² ইজ কনগ্রুয়েন্ট টু 0 মোড পি, ওই পি এর সাপেক্ষে a² + b² এর রিমাইন্ডার 0, তাহলে তুমি কনক্লুশন টানতে পারবা যে এ এবং বি দুইজনই আসলে কনগ্রুয়েন্ট টু 0 মোড পি, ঠিক আছে। এটা একটা থিওরেমে আছে, এই স্টার্কের বইতে প্রুফ করা আছে, ওখান থেকে দেখে নিতে পারো। অর্থাৎ সহজ কথায় আমাদের এই 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 ফর্মের যে কোনো পি এর জন্য, যে কোনো প্রাইম, যেসব প্রাইমকে 4 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, এই ধরনের যে কোনো প্রাইমের জন্য তুমি যদি দুইটা স্কোয়ারের যোগফল যদি 0 পাও, তাহলে আলাদা আলাদা ভাবে ওই প্রাইমটা ওই স্কোয়ারের, মানে ওই প্রত্যেকটা নাম্বারকে ডিভাইড করবে। এবং সাম অফ স্কোয়ারের প্রুফের সময় সম্ভবত এই জিনিসটা আমি তোমাদের দেখাইছিলাম, ঠিক আছে। তো এখানে চাইলে তুমি সময় থাকলে নিজে আবার ওটা প্রুফ করতে পারো, আর যদি সময় না থাকে তাহলে বলে দিবা এই থিওরেম অনুযায়ী, তাহলে আমরা লিখতে পারি যে a ইজ কনগ্রুয়েন্ট টু b কনগ্রুয়েন্ট টু 0 মোড 7, ঠিক আছে। দ্যাট মিনস আমার 7 ডিভাইডস a, এবং যেহেতু a কনগ্রুয়েন্ট টু 0 মোড 7 কোনো রিমাইন্ডার থাকে না, এবং একইভাবে 7 ডিভাইডস b, ঠিক আছে। তো অন্যভাবে বললে, তাহলে স্কোয়ার যদি করে দেই, দ্যাট মিনস 49, উভয় পক্ষে স্কোয়ার করে দিলে, তার মানে 49 ডিভাইডস হচ্ছে, যেহেতু যেহেতু 7 ইজ এ প্রাইম, সো 7 আর এ যেহেতু এ কে ডিভাইড করে, তাহলে অবভিয়াসলি 49 a² কে ডিভাইড করবে, এখানে হচ্ছে 49 হচ্ছে b² কে ডিভাইড করবে। তো আলটিমেটলি এখান থেকে কি আসে, এখান থেকে আসে হচ্ছে যেহেতু 49 a² কেও ডিভাইড করে b² কেও ডিভাইড করে, তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশনকেও ডিভাইড করবে, তাই না? এটা ছিল আমাদের ওই যে ডিভিজিবিলিটির একটা থিওরেম, দুইটা নাম্বারকে ডিভাইড করলে তাদের লিনিয়ার কম্বিনেশনকেও ডিভাইড করতে হবে। তাহলে আমি a² আর b² এর এই পার্টিকুলার লিনিয়ার কম্বিনেশনটা যদি নেই, a² - 6b² যে কোনো লিনিয়ার কম্বিনেশনকেই ডিভাইড করতে হবে। সো a² - 6b²টাকেও তাহলে 49 দিয়ে ডিভাইড করতে যাইতে হবে। এখন কিন্তু এটা তো সমস্যা, কারণ আমাদের a² - 6b² এর ভ্যালু কত, আমরা এই যে স্টার যে ইকুয়েশনটা লিখছিলাম সেখান থেকে দেখো, এই যে a² - 6b² এর ভ্যালু হচ্ছে আইদার 7 অথবা -7। তো তার মানে আমাদের আলটিমেটলি দেখা যাচ্ছে যে 49 কে তাহলে মানে +7 কে ডিভাইড করতে হবে বা -7 কে ডিভাইড করতে হবে, বাট এটা তো সম্ভব না, ঠিক আছে। সুতরাং একটা কন্ট্রাডিকশন চলে আসলো, তার মানে আসলে এই যে যে স্টার যে ইকুয়েশনটা, এটার কোনো ইন্টিগ্রাল সলিউশন থাকা সম্ভব না, ঠিক আছে।
এই এমন কোনো ইন্টিজার নাই যার জন্য এই কথা সত্য হবে। তার মানে তুমি এমন কোনো গামা পাবা না যেই গামার জন্য তুমি তার নর্ম +7 বা -7 পাবা। এমন কোনো ইন্টিজার আসলে কিউ√6 এ এক্সিস্ট করে না। সুতরাং আমরা 7 কে আলফা ইন্টু বিটা আকারে লিখতে পারবো না, তার মানে হচ্ছে 7 ইজ এ প্রাইম। ঠিক আছে, আচ্ছা, তো এটাই তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। অনেক কমপ্লিকেটেড লাগতে পারে, বাট কয়েকবার পড়লে আমার মনে হয় খুব একটা কঠিন কিছু এখানে নাই। ঠিক আছে, জাস্ট একটার পর একটা আমরা আগের থিওরেম অ্যাপ্লাই করে গেছি। আচ্ছা, তো নেক্সট যে জিনিসটা আসতেছে যে এটা কোনো একটা প্রাইম এর অ্যাসোসিয়েটেড প্রাইম বের করার জন্য, যে কোনো একটা প্রাইম যদি তোমার দেয়া থাকে, সেটা হচ্ছে তার অ্যাসোসিয়েট, এভরি অ্যাসোসিয়েট আলফা ইজ অলসো অফ আলফা ইজ অলসো এ প্রাইম। তার মানে তুমি যে কোনো একটা প্রাইম নাম্বার তুমি যদি জানো যে আলফা ইজ এ প্রাইম ইন এ কোয়াড্রেটিক ফিল্ড, তাহলে সেটাকে ওই কোয়াড্রেটিক ফিল্ডের যতগুলো ইউনিট আছে প্রত্যেকটা ইউনিট দিয়ে গুণ করলেই একটা করে নতুন নতুন অ্যাসোসিয়েট পাবা, এবং ওই অ্যাসোসিয়েট গুলোও প্রাইম হবে। অ্যাজ ইউজুয়াল আমরা যখন কিউ এর মধ্যে দেখি, কিউ এর মধ্যে মানে 5 একটা প্রাইম, তো 5 কে তুমি কিউ এর মধ্যে ইউনিট আছে দুইজন, 1 আর -1, 1 দিয়ে গুণ করলে আবার 5 হবে, তো সেটা তো প্রাইম হবেই, আর -1 দিয়ে গুণ করলে -5 হবে, সেটাও একটা প্রাইম হবে। ঠিক আছে, তো যত ইউনিট আছে প্রত্যেকটা দিয়ে একটা করে গুণ করলেই তুমি একটা করে অ্যাসোসিয়েট পাবে, এবং অ্যাসোসিয়েট গুলো আসলে প্রাইম হবে। আর যদি আলফা নিজে কম্পোজিট হয় তাহলে তার এভরি অ্যাসোসিয়েট সেগুলো কম্পোজিটই হবে। তো এগুলো প্রমাণও খুব ইজি, এটাও স্টার্কের বই থেকে দেখে নিবা। এক্সাম্পলও দেওয়া আছে এখানে যে 7 - 7 হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রাইম ইন কিউ√6, যেহেতু 7 কে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে এখানে, এটা তো হচ্ছে সাধারণ এক্সাম্পল দিলাম, আর একটু মানে পিকুলিয়ার এক্সাম্পল দিলে যে এটা এই রেশনাল নাম্বার 17 + 7√6 আর 1 + √6, এই দুজন হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রাইমস ইন কিউ√6। কারণ হচ্ছে আমি এই 1 + √6 যে প্রাইমটা, সেটাকে হচ্ছে 5 + 2√6 দিয়ে গুণ করলে এই 17 + 7√6 আসে। এই 5 + 2√6টা হচ্ছে এই কিউ√6 এর একটা ইউনিট। এটা যে কিউ√6 এর একটা ইউনিট সেটা কিভাবে বুঝবো? এটা যে কিউ√6 একটা ইউনিট, সেটা হচ্ছে যে নর্ম অফ, এটা যদি তুমি বের করো 5 + 2√6, তাহলে কত আসে? 25, 5 স্কোয়ার মাইনাস, মানে যে কনজুগেট দিয়ে তো গুণ করতে হবে, আমি একবারে করে দিচ্ছি। তো 25 মাইনাস এখানে হচ্ছে 4 × 6, তার মানে হচ্ছে 25 - 24। তাহলে এটা যেহেতু 1 এটার ভ্যালু, তার মানে নর্ম অফ আলফা যদি 1 বা -1 হয় তাহলে তো এটাকে আমরা ইউনিট বলি, তাহলে বোঝা যাচ্ছে যে এটা একটা ইউনিট। সো এমনিতে দেখে বোঝাটা টাফ, বাট থিওরেম অ্যাপ্লাই করলে সহজেই আমরা বের করতে পারি। এই জন্যই মানে কষ্ট করে থিওরেম গুলো বের করছে ম্যাথমেটিশিয়ানরা। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে এইগুলো অ্যাসোসিয়েট প্রাইমের ধারণা। তো এই কোশ্চেন যেটা, সেটাও তাহলে তোমরা দেখাতে পারবা যে a + b√d যদি প্রাইম হয়, তাহলে মাইনাসে -b√d ইজ অলসো এ প্রাইম। এটা পারা উচিত, এখনই পারা উচিত। কিভাবে দেখাবা, কেউ বলতে পারবা? a + b√d যদি একটা প্রাইম হয়, তাহলে জাস্ট আমি যদি দুইটা সাইন চেঞ্জ করে দেই, -1 - b√d করে দেই, তাহলে সেটাও একটা প্রাইম হবে। কিভাবে? এনিওয়ান? এটার জন্য আগের কনসেপ্ট কিছুই লাগে না, জাস্ট এই যে একটু আগেও আমি বলে দিচ্ছি যে এই থিওরেম 78টা অ্যাপ্লাই করলেই হয়। থিওরেম 78টা অ্যাপ্লাই করলেই হয়, এবং একটা পার্টিকুলার ইউনিট অ্যাপ্লাই করলেই হয়। এনিওয়ান? স্যার নর্ম বের করলে হবে না স্যার? নর্ম এর তো প্রয়োজন নাই, বলছি 78 অ্যাপ্লাই করবা, -1 দ্বারা গুণ করলে -1 দিয়ে গুণ করলেই হবে। -1 ইজ এন ইউনিট। এটা সকল কোয়াড্রেটিক ফিল্ডেই 1, এটা মনে রাখবা, সকল কোয়াড্রেটিক ফিল্ডেই 1 আর -1 হচ্ছে এই √d এর ভ্যালু যাই হোক না কেন, যে কোনো কোয়াড্রেটিক ফিল্ডেই 1 আর -1 হচ্ছে ইউনিট। সো তুমি -1 দিয়ে এটাকে গুণ করে দিলেই তো, আর গুণ করে দিলে পাচ্ছ হচ্ছে এইটা। আর যেহেতু তার মানে এটা হচ্ছে এটার অ্যাসোসিয়েট, আর যেহেতু এইটা প্রাইম, তার অ্যাসোসিয়েটটাও প্রাইম হবে অ্যাকর্ডিং টু থিওরেম 78, সুতরাং এটাও প্রাইম হয়ে গেল। এগুলো 2 মার্কের কোশ্চেনের জন্য খুবই খুবই মানে কি বলবো আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, আচ্ছা, তো নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন ইন কোয়াড্রেটিক ফিল্ড। এখন আমরা যেহেতু প্রাইম পেয়ে গেছি, তো এখন আমরা দেখবো যে তাহলে সকল কম্পোজিট ইন্টিজারকে ফ্যাক্টরাইজ করা যায় কিনা। ঠিক আছে, যত মানে প্রাইম হলে তো হলো, আর যদি না হয় তাহলে সেটাকে আমরা প্রাইমে
প্রোডাক্ট করতে পারবো কিনা, ফ্যাক্টর হিসেবে লিখতে পারবো কিনা। তো এটাও থিওরেম আছে, থিওরেম 79, যে এভরি কম্পোজিট ইন্টিজার ইন এ কোয়াড্রেটিক ফিল্ড ক্যান বি ফ্যাক্টরড ইনটু এ প্রোডাক্ট অফ প্রাইমস। তো এটাও আমাদের ওই যে ইন জেনারেল মানে আমাদের নর্মাল ইন্টিজারের ক্ষেত্রে আমরা যেভাবে প্রমাণ করে আসছি, প্রমাণটা অনেকটা সিমিলার। এটাও তোমরা নিজেরা দেখলে বুঝবা, খুবই সহজ। এটা আমি নিভেন জাকারম্যান মন্টগোমারির বই থেকে পড়তে বলছি, তোমরা চাইলে এর বইতেও দেখতে পারো, বাট ওটা একটু ডিফিকাল্ট। স্টার্কের বইতে জিনিসটা একটু কমপ্লিকেটেড ভাবে আছে আমার কাছে মনে হয়েছে, নিভেনের বইটা আর একটু ইজিলি আছে, ঠিক আছে। তো এবং ছোট, তো এটা নিজেরাই বুঝতে পারবা। আর এখন ফ্যাক্টরাইজেশন আমরা মানে গ্যারান্টি আমরা পাইলাম যে যে কোনো একটা কোয়াড্রেটিক ফিল্ডে কোনো কম্পোজিট নাম্বারকে আমরা অবশ্যই প্রাইমের প্রোডাক্ট আকারে লিখতে পারবো। কিন্তু এখন কথা হচ্ছে যে এই প্রোডাক্ট আকারে যে লিখতে পারবো সেটা কি ইউনিক হবে কিনা, মানে একভাবেই লেখা যাবে কিনা, এটা হচ্ছে কোশ্চেন। তো এটা হচ্ছে আমরা ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক দিয়ে জানি যে ইন্টিজারের বেলা এটা সত্য, মানে আমাদের যে সেট অফ ইন্টিজার বা রেশনাল নাম্বার, সেই ক্ষেত্রে যে কোনো একটা ইন্টিজারকে আমরা একভাবেই শুধুমাত্র প্রোডাক্ট আকারে লিখতে পারি যদি আমরা ওই অর্ডার এবং হচ্ছে ইউনিট দিয়ে গুণ করা এবং হচ্ছে অ্যাসোসিয়েটেড ব্যাপারগুলো কনসিডার না করি। এটা আমি লাস্ট লেকচারও একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম, লাইক 12 কে আমরা বলছিলাম যে 12 কে আমরা 2 ইন্টু 2 ইন্টু 3ও লিখতে পারি, আবার 12 কে আমরা হচ্ছে -2 ইন্টু -2 ইন্টু 3ও তো লিখতে পারি। তো এই দুটার মধ্যে আসলে আমরা পার্থক্য করি না, ঠিক আছে, কারণ এই 2 আর -2 হচ্ছে একজন আরেকজনের অ্যাসোসিয়েট, ঠিক আছে, এরা অ্যাসোসিয়েট। সো কোন একটা প্রাইমকে তার অ্যাসোসিয়েট দিয়ে লিখলে সেটাকে আলাদা ফ্যাক্টরাইজেশন হিসেবে আমরা ধরি না। বা আমরা চাইলে 12 কে তো এভাবে লিখতে পারতাম যে 1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। তো এটাও কি আলাদা ফ্যাক্টরাইজেশন? না, এটাকে আমরা আলাদা ধরি না। এটাকে আলাদা ধরলে তাহলে তুমি কোনো কোয়াড্রেটিক ফিল্ডে ইউনিক ফ্যাক্টরাইজেশন পাবা না, ঠিক আছে, এগুলোকে যদি তুমি আলাদা ধরো। তো এই কারণে আমরা বলছিলাম যে ইউনিট মানে ইচ্ছা মতো চাইলে আমি ইউনিট ওই ফ্যাক্টরের মধ্যে আনতে পারি, ওই ফ্যাক্টরাইজেশনের মধ্যে। সো কারণ ইউনিট তো দুইটা ইউনিট গুণ করলে আবার একটা ইউনিটই হয়, ঠিক আছে। সো এই জন্য ইউনিট আমরা ডিসরিগার্ড করি যে ইউনিট আছে কি নাই। আর একটা হচ্ছে যে অর্ডারিংটাও ফ্যাক্টর না, 3 ইন্টু 2 ইন্টু 2 লিখলেও একই কথা। আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড দিয়ে রিপ্লেস করলেও কোনো সমস্যা নাই, আমরা ওটাকেও ওই একই ধরি আর কি, যে না এটা আলাদা কোনো ফ্যাক্টরাইজেশন না। তো তাহলে অর্থাৎ অ্যাসোসিয়েটেড ব্যাপারগুলো এবং হচ্ছে এই অর্ডারিং এর ফ্যাক্টর ব্যাপারগুলো বাদ দিলে আমরা দেখছিলাম যে আমাদের নর্মাল যে ইন্টিজার সেট অফ ইন্টিজার সেখানে এই ফ্যাক্টরাইজেশনটা ইউনিক। বাট এই কথাটা সব কোয়াড্রেটিক ফিল্ডে সত্য না, ঠিক আছে, যে ফ্যাক্টরাইজেশন কোনো কোয়াড্রেটিক ফিল্ডে ইউনিক নাও হতে পারে। অর্থাৎ শুধু এই 3 ধরনের জিনিস তুমি ডিসরিগার্ড করো, তারপরেও তুমি ইউনিক ফ্যাক্টরাইজেশন পাবা না অনেক জায়গাতে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এই যে কমপ্লেক্স কোয়াড্রেটিক ফিল্ড q√-6, এই কোয়াড্রেটিক ফিল্ডে তুমি দেখো যে 10 কে আমি 2 ভাবে ফ্যাক্টরাইজ করছি, ঠিক আছে। 10 সমান 2 ইন্টু 5, এটাও তো 5 ইন্টু 2 করলে তো 10 এ আসে। আর এই যে 2 প্লাস √6 2 প্লাস √6 এবং 2 ইন্টু 2 মাইনাস √6, এই দুটাকে গুণ করলেও কিন্তু 10 পাবা, ঠিক আছে। তো এখানে 2, 5 এবং এই যে এইটা এবং এইটা, এই চারটাই আসলে এই q√6 এর মধ্যে প্রাইম, এটা তুমি চাইলেই প্রমাণ করতে পারবা, ঠিক আছে। তো এই চারজনই যেহেতু প্রাইম, এবং দেখা যাচ্ছে যে, এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে যে এই √6 √-6 q√-6, দ্যাট মিনস ডি এর ভ্যালু হচ্ছে -6। এই কোয়াড্রেটিক ফিল্ডে তোমার হচ্ছে ইউনিট মনে আছে কিনা যে আমাদের ইউনিটের একটা থিওরেম ছিল যে যদি ডি লেস দ্যান 0 হয় এবং ডি এর ভ্যালু যদি -1 এবং -3 না হয়, ঠিক আছে, তাহলে ওই কোয়াড্রেটিক ফিল্ডে শুধুমাত্র 1 আর -1 এই দুইটাই ইউনিট আছে, আর কোনো ইউনিট নাই, ঠিক আছে। এই মানে এটা তো 1 আর -1 সব কোয়াড্রেটিক ফিল্ডের ইউনিট। তো ডি যদি -1 -3 হয় সেক্ষেত্রে আমরা দেখছি আরো কিছু ইউনিট থাকে, আর ডি যদি গ্রেটার দ্যান 0 হয় সেক্ষেত্রে ইনফাইনাইট সংখ্যক ইউনিট থাকে, এটা থিওরেম ছিল। আর যেহেতু এখানে আমাদের ডি এর ভ্যালু হচ্ছে -6, তার মানে আমাদের এখানে এই 1 আর -1 ছাড়া কোনো ইউনিট নাই। তো সুতরাং তুমি এই 2, 5 আর 2 প্লাস -√6 আর 2 -√6 √-6, সরি। সো এই চারটার কোনোটাই কিন্তু কেউ কারো অ্যাসোসিয়েট না, এটা বুঝতেছো তো, কারণ আমার ইউনিট আছেই দুইটা, একটা 1 আর একটা -1। সো তুমি এই চারজন থেকে মানে এই চারজনের কারো থেকে কাউকে আনতে পারবা না ইউনিট দিয়ে গুণ করে, ঠিক আছে। কারণ কোন নাম্বারকেই 1 দিয়ে গুণ করলে এটাকে 1 দিয়ে গুণ করলে এটা আসবে না, বা এটাকে 1 দিয়ে গুণ করলে এটা আসবে না, -1 দিয়ে গুণ করলেও এটা আসবে না, ঠিক আছে। সুতরাং এখানে কেউ কারো অ্যাসোসিয়েট না, 2, 5 এটা এবং এটা কেউ কারো অ্যাসোসিয়েট না। তার মানে আমরা ওই যে অ্যাসোসিয়েট দিয়ে রিপ্লেস করার, তুমি হয়তো চিন্তা করতে পারো যে স্যার হতে তো পারে যে এই 2 প্লাস -√6 হচ্ছে 2 এর অ্যাসোসিয়েট আর এটা হচ্ছে 5 এর অ্যাসোসিয়েট, তাহলে তো আর এটা ইউনিক হবে না, মানে ইউনিকই আমরা ধরতে পারি। বাট এই ক্ষেত্রে আসলে সেটাও না, যেহেতু আমার ওই ফিল্ডের মধ্যে ইউনিট আছেই 1 আর -1।
সো 1 আর -1 দিয়ে গুণ করে তুমি কোনোভাবেই 2 থেকে এটা আনতে পারবা না বা 5 থেকে এটা আনতে পারবা না, সো অ্যাসোসিয়েটেড ব্যাপারটাও বাদ। ঠিক আছে, তো তার মানে এটা হচ্ছে জেনুইনলি এটা আসলে নন ইউনিক ফ্যাক্টরাইজেশন, যে এটা একটা আলাদা ফ্যাক্টরাইজেশন, এটা আরেকটা আলাদা প্রাইম ফ্যাক্টরাইজেশন। ঠিক আছে, সো কিউ √6 এর মধ্যে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা ইউনিক না। পরীক্ষায় আসতে পারে যে একটা এক্সাম্পল দিয়ে দেখাও যে কোনো একটা কোয়াড্রেটিক ফিল্ডে ফ্যাক্টরাইজেশন ইনটু প্রাইমস ইউনিক নাও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে এখন আমাদের নতুন জিনিস তাহলে মানে কনসিডার করতে হবে যে তাহলে কোন কোন কোয়াড্রেটিক ফিল্ডে ইউনিক ফ্যাক্টরাইজেশনটা মানে আমরা পাবো। ঠিক আছে, এই জিনিসটা তাহলে এখন আমাদের জানার দরকার। আচ্ছা, কেন জানা দরকার সেটা পরে আসতেছি। আচ্ছা, তো এইখানে দেখো তো ইউনিক ফ্যাক্টরাইজেশন ইন কোয়াড্রেটিক ফিল্ড, এই জিনিসটা তাহলে আমাদের আগে ডিফাইন করতে হবে যে ইউনিক ফ্যাক্টরাইজেশন বলতে আমরা কি বুঝি, দেন আমরা হচ্ছে সেটা খোঁজার চেষ্টা করব। যে একটা কোয়াড্রেটিক ফিল্ড আমরা বলি যে ওটা ইউনিক ফ্যাক্টরাইজেশন প্রপার্টি স্যাটিসফাই করে যদি যে কোনো নন জিরো নন ইউনিট ইন্টিজারকে আমরা হচ্ছে প্রাইমে, নন জিরো নন ইউনিট অবভিয়াসলি সেটা কম্পোজিট হবে, কম্পোজিট ইন্টিজারকে ফ্যাক্টর করতে পারি ইনটু প্রাইমস ইউনিকলি। ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম দ্য অর্ডার অফ দ্য প্রাইমস অ্যান্ড দ্য অ্যাম্বিগুইটিস বিটুইন দ্য অ্যাসোসিয়েটেড প্রাইমস, এইগুলো বাদ দিয়ে অ্যাপার্ট ফ্রম। ঠিক আছে, যে এই দুটা জিনিস অর্ডার এবং অ্যাম্বিগুইটি কনসিডার না করেও যদি আমরা ইউনিকলি ফ্যাক্টর করতে পারি, দেন বলি যে ওইটা ইউনিক ফ্যাক্টরাইজেশন প্রপার্টি স্যাটিসফাই করে। আর যদি তাও সম্ভব না হয় তাহলে নন ইউনিক। আর কোন একটা কোয়াড্রেটিক ফিল্ডের যদি এই ইউনিক ফ্যাক্টরাইজেশন প্রপার্টিটা থাকে তাহলে সেটাকে আমরা বলি ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেইন বা ইউএফডি ফর শর্ট, অথবা সিম্পল কোয়াড্রেটিক ফিল্ডও বলা হয়। ঠিক আছে, যেটা ইউনিক ফ্যাক্টরাইজেশন সাপোর্ট করে সেটা সিম্পল, আর যেটা সাপোর্ট করে না সেটা সিম্পল না। তাহলে তো আমাদের এই যে Q√-6 যেটা, এটা তাহলে নট সিম্পল কোয়াড্রেটিক ফিল্ড বা এটা ইউএফডি না, ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেইন না। আচ্ছা, তো নেক্সট তাহলে এখন আমাদের একটা নতুন জিনিস, সেটা হচ্ছে ইউক্লিডিয়ান কোয়াড্রেটিক ফিল্ড, এবং এই ইউক্লিডিয়ান কোয়াড্রেটিক ফিল্ডের সাথে আসলে ইউনিক ফ্যাক্টরাইজেশন প্রপার্টির একটা সম্পর্ক আছে। তো সেজন্য এটা আনা। তো ইউক্লিডিয়ান কোয়াড্রেটিক ফিল্ডের ডেফিনেশনটা আগে দেখি, যে কোনো একটা কোয়াড্রেটিক ফিল্ডকে আমরা ইউক্লিডিয়ান কোয়াড্রেটিক ফিল্ড বলবো ইফ ইট হ্যাজ দ্য ফলোইং প্রপার্টি। দেখো, যদি আমাদের ওই যে মনে আছে কিনা ডিভিশন অ্যালগরিদম, যে কোনো দুইটা ইন্টিজার যদি তোমার দেয়া থাকে, সাপোজ 10 এবং 3, তাহলে আমরা লিখতে পারবো যে 10 = 3 × 3 + 1, অর্থাৎ তুমি একটা কোশেন্ট পাবা এবং একটা রিমাইন্ডার পাবা, এবং শর্ত হচ্ছে ওই রিমাইন্ডারটা 0 থেকে ওই যেটা দিয়ে ভাগ করতেছো সেটার চেয়ে ছোট বা 0-র সমান হবে, এই রেঞ্জের মধ্যে থাকবে ডিভিশন অ্যালগরিদম। তো এইখানেও কাইন্ড অফ সিমিলার থিং, যে যদি তোমার দুইটা ইন্টিজার দেয়া থাকে আলফা বিটা, যেখানে বিটাটা অবভিয়াসলি নন জিরো একটা ইন্টিজার, এবং তুমি সেই ক্ষেত্রে আলফা = তুমি একটা আরেকটা ইন্টিজার খুঁজে পাবা গামা, যেন গামা ইন্টু বিটা প্লাস ডেল্টা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কোশেন্ট, গামাটা হচ্ছে কোশেন্ট আর ডেল্টাটা হচ্ছে রিমাইন্ডার হিসেবে চিন্তা করতে পারো। যেরকম গামা এবং ডেল্টা দুইটা ইন্টিজার অবশ্যই ওই ফিল্ডে খুঁজে পাবা যেন এই জিনিসটা লেখা যায়, এবং শর্ত হচ্ছে যে এই ডেল্টা, এখানে তো আমরা যেহেতু কোয়াড্রেটিক ফিল্ড নিয়ে কাজ করতেছি, এখানে আমাদের নর্মের আইডিয়াটা আসতে হবে, যে নর্ম অফ ডেল্টা এটার অ্যাবসলিউট ভ্যালু উইল বি লেস দ্যান নর্ম অফ বিটা, মানে ওই রিমাইন্ডারের অ্যাবসলিউট ভ্যালু, নর্মের অ্যাবসলিউট ভ্যালু বেটার নর্মের অ্যাবসলিউট ভ্যালু চেয়ে ছোট হবে। 0 হতে পারে যদি ডিভিজিবল হয়। ঠিক আছে, বিটা দিয়ে যদি আলফা ডিভিজিবল হয় তাহলে সেই ক্ষেত্রে তো ডেল্টাটা 0 হয়ে যাবে, তখন নর্ম অফ ডেল্টাটা 0 আসবে। ঠিক আছে, এটা হচ্ছে বলতে পারো যে এই আমাদের এইটার এক্সটেনশন। তো এই প্রপার্টিটা যদি স্যাটিসফাই করে যে কোনো দুইটা নাম্বারের জন্য, ওই ফিল্ডের যে কোনো দুইটা নাম্বারের জন্য যদি এই প্রপার্টিটা স্যাটিসফাই করে, তাহলে ওই ফিল্ডটাকে আমরা ইউক্লিডিয়ান কোয়াড্রেটিক ফিল্ড বলি। এখানে ইউক্লিডিয়ান কেন আসতেছে বলতে পারো যে এটা তো ডিভিশন অ্যালগরিদমের সাথে মিললো স্যার, তাহলে এটাকে ইউক্লিডিয়ান কেন বলতেছি? আসলে ডিভিশন অ্যালগরিদম যদি কোনো ফিল্ড যদি স্যাটিসফাই করে, দেন আমরা ওই ফিল্ডে জিসিডি বের করার জন্য ইউক্লিডিয়ান অ্যালগরিদম ডিফাইন করতে পারি। আমাদের জিসিডি বের করার জন্য মনে আছে যে দুইটা নাম্বারের জিসিডি যদি বের করতে চাই তাহলে কি করতাম, যে 10 = এটাকে ডিভিশন অ্যালগরিদম রিপিটেডলি অ্যাপ্লাই করতাম, যে 4 × 2, তারপর হচ্ছে 2, তারপরে আবার এখন এই ডিভিজর, যে আগের ডিভিজর আর যে রিমাইন্ডার, সেই দুইটার মধ্যে আবার হচ্ছে ডিভিশন অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হবে, যে 2 × 2 প্লাস হচ্ছে 0। তো যখন আমরা 0 পেয়ে যাব তখনই আমরা বলবো লাস্ট নন জিরো যে ডিভিজর বা নন জিরো যে রিমাইন্ডার, এটাকে আমরা বলবো জিসিডি, তাহলে 2 হচ্ছে জিসিডি। তো ডিভিশন অ্যালগরিদমটা স্যাটিসফাই করলেই তুমি সেটাকে রিপিটেডলি অ্যাপ্লাই করে ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা ডিজাইন করতে পারবা এবং জিসিডিটা বের করতে পারবা। তো এই কারণেই আসলে এখানে যে কোনো
কোয়াড্রেটিক ফিল্ডে যদি ডিভিশন অ্যালগরিদমটা স্যাটিসফাই করে, তাহলে ওখানে আমরা আসলে জিসিডি বের করার জন্য ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতে পারি এবং দেন সেখান থেকে জিসিডিটা বের করতে পারি। এই কারণে ওটাকে ইউক্লিডিয়ান কোয়াড্রেটিক ফিল্ডই নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে ইউক্লিডিয়ান কোয়াড্রেটিক ফিল্ডের সংজ্ঞা। এখন ইউক্লিডিয়ান কোয়াড্রেটিক ফিল্ড হইলে আসলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে মানে এই যে জিসিডি ক্যালকুলেট করা খুব ইজি হয়ে যায়। কোন একটা ইউক্লিডিয়ান কোয়াড্রেটিক ফিল্ডে তুমি ইউক্লিডিয়ান অ্যালগরিদম দিয়ে, ইউক্লিডিয়ান অ্যালগরিদম কিন্তু ভেরি ফাস্ট জিসিডি বের করার ক্ষেত্রে। আদারওয়াইজ তোমার জিসিডি বের করার একটাই উপায় আছে যে ওই দুইটা নাম্বারকে ফ্যাক্টরাইজ করো, ফ্যাক্টরাইজ করে কি কি ফ্যাক্টর কমন আছে সেই ফ্যাক্টর গুলো দেখে দেন বের করো, মানে ম্যানুয়াল প্রসেস যেটা আর কি, গ্রেটেস্ট কমন ডিভিজর, ঠিক আছে? সেই ম্যানুয়াল ওই ডেফিনেশন অনুযায়ী বের করা আর কি। তো ওইটা তো অনেক স্লো প্রসেস, ঠিক আছে? কারণ ফ্যাক্টরাইজেশন ইজ ভেরি টাফ, এটা অনেকবার বলছি। তো তাহলে এই ইউক্লিডিয়ান কোয়াড্রেটিক ফিল্ড হলে কোনো একটা ফিল্ড যদি ইউক্লিডিয়ান হয় তাহলে ওখানে জিসিডি বের করা খুব ইজিয়ার। আচ্ছা, তো এখন দেখা গেছে যে এই যে কোনো ফিল্ড যদি ইউক্লিডিয়ান কোয়াড্রেটিক ফিল্ড হয় তাহলে সেটার ইউনিক ফ্যাক্টরাইজেশন প্রপার্টিটা অবশ্যই থাকবে। এটা হচ্ছে থিওরেম 80 বা লাস্ট থিওরেম, যদি এরপরে আর কোনো থিওরেম না পড়াই আর কি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লাস্ট থিওরেম, যে যেটা বলতেছে যে কোনো একটা ফিল্ড যদি ইউক্লিডিয়ান কোয়াড্রেটিক ফিল্ড হয়, ইউক্লিডিয়ান প্রপার্টিটা স্যাটিসফাই করে, তাহলে অবভিয়াসলি সেটা ইউনিক ফ্যাক্টরাইজেশন প্রপার্টিটা অবশ্যই স্যাটিসফাই করবে। তো এটার প্রমাণটা নিভেনের বইতেও আছে, স্টার্কের বইতেও আছে, যেখান থেকে তোমাদের সুবিধা দেখে নিতে পারো। এবং এটা প্রমাণ করতে গেলেও দেখবা অনেকগুলো থিওরেম অ্যাপ্লাই করতে হচ্ছে। পরীক্ষায় যদি হচ্ছে তোমার নাম্বার বেশি থাকে এবং সময় বেশি থাকে, সেক্ষেত্রে তুমি ওই যে থিওরেম গুলো যেগুলো আসলে দেখা যাচ্ছে যে ওই একটার সাথে একটা থিওরেম অ্যাপ্লাই করে করে প্রমাণ করতেছে, ওই থিওরেম গুলোও তুমি চাইলে প্রমাণ করে দিতে পারো। আর যদি দেখো যে নাম্বার কম, অল্প মার্কস, অল্প সময়, তাহলে তুমি জাস্ট বলে দিবা যে এরকম একটা থিওরেম আমরা জানি, ওইটা এখানে অ্যাপ্লাই করে সেখান থেকে এই রেজাল্টটা আমরা আনতে পারি, ঠিক আছে? তো নিজেরা পড়তে গেলেই দেখবা আর কি যে কতগুলো থিওরেম, একটা থিওরেম প্রমাণ করতে গেলে আবার আগের কয়টা থিওরেম লাগে, ঠিক আছে? আচ্ছা, তো এটা কিন্তু উল্টাটা আবার সত্য না, মানে ইউনিক ফ্যাক্টরাইজেশন প্রপার্টি থাকলেই যে সেটা ইউক্লিডিয়ান হবে নট নেসেসারি, নাও হতে পারে। কিন্তু ইউক্লিডিয়ান কোয়াড্রেটিক ফিল্ড হলে সেটা ইউনিক ফ্যাক্টরাইজেশন প্রপার্টি স্যাটিসফাই করবে। আর ইউনিক ফ্যাক্টরাইজেশন প্রপার্টি আসলে কতগুলো ডোমেইন এরকম আছে, মানে কোয়াড্রেটিক ফিল্ড আছে যারা ইউনিক ফ্যাক্টরাইজেশন প্রপার্টি স্যাটিসফাই করে বা যারা ইউক্লিডিয়ানটা বের করা হয়েছে, বাট ইউনিক ফ্যাক্টরাইজেশন প্রপার্টি কতগুলো মানে কি বলবো, কতগুলো নাম্বার, কতগুলো কোয়াড্রেটিক ফিল্ড এই প্রপার্টিটা স্যাটিসফাই করে, এটা এখনো মানে ওপেন কোয়েশ্চেন। অর্থাৎ কিউ রুট ডি, যেখানে ডি এর ভ্যালুটা হচ্ছে লেস দ্যান 0, যেটা সেটার জন্য অলরেডি সলভ করা হয়েছে যে নেগেটিভ ডি এর মধ্যে কোন কোন ডি এর জন্য কোয়াড্রেটিক ফিল্ডটা ইউনিক ফ্যাক্টরাইজেশন প্রপার্টি স্যাটিসফাই করে, এটা অলরেডি প্রমাণ করা হয়েছে। বাট ডি গ্রেটার দ্যান 0 জন্য, যে রিয়েল কোয়াড্রেটিক ফিল্ডের জন্য কোন কোন কোয়াড্রেটিক ফিল্ড গুলো ইউনিক ফ্যাক্টরাইজেশন প্রপার্টি স্যাটিসফাই করে, এটা এখনো পুরোপুরি জানা যায় না। এটা এখনো একটা ওপেন কোশ্চেন, কেউ যদি এটা বের করতে পারো তো ফেমাস হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোয়াড্রেটিক ফিল্ড। আরো আসলে চাইলে আরো অনেক থিওরেম আছে, অনেক কিছু আছে, অনেক পড়ানো যাবে, মানে পড়ার তো আসলে শেষ নাই। তো মানে আমাদের তো কোনো না কোনো জায়গায় থামতে হবে, তাই না? অ্যাটলিস্ট এই সিলেবাসের অনুযায়ী, ঠিক আছে? সো যদি কারো কোনো কোশ্চেন থাকে আজকে যা পড়াইছি সেটার মধ্যে, সেটাও করতে পারো। আর যদি কোশ্চেন না থাকে তাহলে ইন জেনারেল এখন কিছু কথাবার্তা বলি। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, সো যদি কারো কোনো এই মানে আজকে যা পড়ালাম সেগুলোর উপরে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে এখন ইন জেনারেল কিছু কথাবার্তা বলি। সেটা হচ্ছে যে পরীক্ষার সংক্রান্ত আর কি। মানে আমাদের ফাইনাল পরীক্ষা কখন হবে জানি না, বাট যখনই হোক আমার ধারণা এটা অফলাইনই হবে। তো কোন ফর্মে হবে সেটাও জানি না, হতে পারে ডিউরেশন কম হতে পারে, ঠিক আছে? পরীক্ষার সময় কমায় দেওয়া হতে পারে, কি হবে সেটা তো আর কেউ বলতে পারে না, বাট প্রিপারেশন তো নিতেই হবে। তো এখন এই নাম্বার থিওরি কোর্স পড়ার সময় বা প্রিপারেশন নেওয়ার সময় যেটা হচ্ছে তোমাদের অনেকেরই হয়তো মানে বোরিং লাগতে পারে বা খারাপ লাগতে পারে যে খালি এত থিওরেম, মানে আসলে দেখো কোর্সের নামই হচ্ছে থিওরি অফ নাম্বার, তো থিওরি তো থাকবেই। তো বাট এটার অনেক অ্যাপ্লাইড সাইড আছে, তোমাদেরকেও কিছু দেখাইছি, ক্রিপ্টোগ্রাফি, যদিও এটা সিলেবাস টোটালি আউট অফ সিলেবাস। এখন নতুন যে মানে মডিফাইড যে সিলেবাস করা হয়েছে তোমাদের সম্ভবত নেক্সট ইয়ার থেকে যারা পড়বে ওদের ওখানে হচ্ছে ওই জিনিসগুলো অ্যাড করা হয়েছে ক্রিপ্টোগ্রাফির, বাট তোমাদের সিলেবাসে কিন্তু ক্রিপ্টোগ্রাফি, ক্রিপ্টোলজি এই জিনিসগুলো টোটালি নাই। তারপরে আমি তোমাদের জাস্ট ইন্টারেস্ট গ্রো করার জন্য দেখাইছি। আর হচ্ছে ওই যে রাউন্ড রবিন শিডিউল ছিল, তারপরে বার কোড,
ওইখানে কিছু ব্যাপার ছিল কনগ্রুয়েন্সের অ্যাপ্লিকেশন। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। তো অ্যাপ্লিকেশনেরও ব্যাপার স্যাপার আছে, তোমরা ওগুলো পড়তে আশা করি বোরিং লাগবে না। বাট আদারওয়াইজ অ্যাপ্লিকেশন পড়তে যাও বা যাই পড়তে যাও দেখবা যে অনেক থিওরেম অ্যাপ্লাই করতে হচ্ছে। এখন এই কোর্সের সমস্যাটা হচ্ছে যে এই কোর্সের প্রত্যেকটা প্রবলেমই আসলে থিওরেম। আবার তুমি চাইলে প্রত্যেকটা থিওরেমকেও প্রবলেম হিসেবে চিন্তা করতে পারো। এখানে যদিও 80টা থিওরেম দেখা যাচ্ছে, বাট 80টা থিওরেমকে আমি যদি কোশ্চেন দিয়ে লিখতাম, যে প্রত্যেকটাকেই কোশ্চেন দিয়ে লিখতাম, তাহলে বলতা যে ওয়াও, পুরো কোর্সে তো একটাও থিওরেম নাই, ঠিক আছে। কিন্তু আমি এখন থিওরেম নাম দিচ্ছি দেখে তোমার কাছে মনে হচ্ছে 80টা, বাট আমি চাইলে এই 80টাকে 150টাও বানাইতে পারতাম। যতগুলো কোশ্চেন দিছি প্রত্যেকটাকে একটা করে থিওরেম নাম দিয়ে দিতে পারতাম, যে থিওরেম আরেকটা অ্যাড হলো, ঠিক আছে। তো তাহলে কিন্তু 80 জায়গায় 160 বা 150 হয়ে যাইতো। তো থিওরেম চিন্তা করে ভয় পাওয়ার কিছু নেই। আসলে এই ভয়টা আমাদের স্কুল কলেজ থেকে তৈরি হয়েছে। আমরা মানে উপপাদ্য সম্পাদ্য মুখস্থ করে করে আসছি এটা স্কুল লাইফে, এবং ওখান থেকেই আসলে এই জিনিসটা তৈরি হয়েছে যে থিওরেম মানেই হচ্ছে একটা ডিফিকাল্ট জিনিস, এবং অনেক কঠিন কথাবার্তা থাকে ওখানে, অনেক বড় হয়। এটা মানে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি থিওরেম বা প্রমাণ বা যে কোনো একটা অঙ্কর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, দুটাই লজিক, ঠিক আছে। থিওরেমের মধ্যে বরঞ্চ তোমার বলে দেয়া থাকে যে তুমি এই জিনিসটা প্রমাণ করো। এই অর্থে থিওরেমটা বরঞ্চ মানে আমার কাছে মনে হয় যে প্রবলেমের চেয়ে কোনো একটা অঙ্ক যদি করতে দিই, যেটা রেজাল্ট মান বের করতে বলি, তুমি কিন্তু জানো মানটা কত হবে। কারো আসছে ধরো 6, কারো আসছে 6000, ঠিক আছে। পরীক্ষার পরে একজন মাথা চাপড়াচ্ছে কি রে আসল মান কোনটা তাহলে। কিন্তু থিওরেমের ক্ষেত্রে কিন্তু এই কনফিউশন নাই, স্টেটমেন্ট তোমার দিয়েই দেওয়া হচ্ছে যে তোমাকে এটা প্রমাণ করতে হবে। সো ওই অর্থে কিন্তু থিওরেম আরো মানে সুবিধাজনক যদি তুমি লজিক গুলো বুঝতে পারো। সো থিওরেম পড়তে গিয়ে হতাশ হওয়ার বা আগেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। থিওরেম গুলো লজিক্যালি স্টেপ বাই স্টেপ বুঝবা, দেন হচ্ছে যেহেতু আমাদের পরীক্ষায় সময় কম, বারবার বলি যে আমাদের পরীক্ষার সিস্টেম গুলো তো আসলে ওভাবে মানে কি বলবো, এখন ওটা নিয়ে আর কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। তো আমাদের যেহেতু লিমিটেড সময়ের মধ্যে অ্যান্সার করতে হবে, সো তুমি যদি জাস্ট বুঝে থাকো, পরীক্ষায় আসলে বুঝে বুঝে একটা থিওরেম আধা ঘন্টা 1 ঘন্টা নিয়ে প্রমাণ করার সময় নাই। সো তোমাকে ওখানে তাড়াতাড়ি যেহেতু করতে হবে, সো বুঝার সাথে সাথে আবার একটু প্র্যাকটিসও করতে হবে। সো থিওরেম বলো বা যে কোনো কোশ্চেন বলো, যে কোনো প্রবলেম বলো, ওটা যদি তুমি প্র্যাকটিস করে না যাও তাহলে কিন্তু পরীক্ষায় দেখবা যে আর শুরু করতে পারতেছো বাট শেষ করতে পারতেছো না, ঠিক আছে। মাঝখানে গিয়ে প্যাচ লেগে গেছে এবং অত সময়ও নাই। সো অবভিয়াসলি এই কাজটা যদি করো, যে বুঝে বুঝে থিওরেমটা প্রমাণ করে দেন হচ্ছে তুমি ওটাকে প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় না এতটা বোরিং লাগবে। আর হচ্ছে কিছু জিনিস অবভিয়াসলি আছে, যে কোয়াড্রেটিক ফিল্ডের যে ব্যাপারগুলো, এগুলো খুবই অ্যাবস্ট্রাক্ট লাগতে পারে এখন, বাট এগুলোরও অনেক ক্ষেত্রেই মানে অ্যাপ্লিকেশন বলতে এগুলো দিয়ে আমরা মেশিন বানাবো না, বাট এই জিনিসগুলো অ্যাপ্লাই করে, যেমন এই যে নন লিনিয়ার ডাইফ্যান্টাইন ইকুয়েশনের সলিউশনে অ্যাপ্লাই করা হয়। দেন হচ্ছে যে বলছিলাম যে সাম অফ স্কোয়ারের যে প্রমাণ, ওখানে তুমি গাউসিয়ান ইন্টিজার মানে Q√-1, যেটা এই ফিল্ডের যে ইন্টিজার গুলো সেগুলোকে গাউসিয়ান ইন্টিজার বলে, Q√-1 বা QI, ঠিক আছে। এই ফিল্ডের ইন্টিজার গুলোকে অর্থাৎ A+B√-1 বা A+BI, যেখানে এ বি হচ্ছে ইন্টিজার, এই ধরনের ইন্টিজার গুলোকে আমরা গাউসিয়ান ইন্টিজার বলি। এই ইন্টিজার ইউজ করে এই যে সাম অফ স্কোয়ারের প্রুফ অনেক ইজিলি করা যায়, যেটা আমরা এর আগে দেখছিলাম, অনেক বিশাল প্রুফ, ঠিক আছে। তো এরকম কিছু অ্যাপ্লিকেশন আছে। আর আরেকটা কথা তো বলছি যে শুধু অ্যাপ্লিকেশন থাকলেই মানুষ সেটা নিয়ে মানে ম্যাথমেটিশিয়ান বলো বা সায়েন্টিস্ট বলো, যারা আসলেই বিজ্ঞান মনস্ক, তারা শুধুমাত্র অ্যাপ্লিকেশন থাকলেই সেটা নিয়ে ঘাটাঘাটি করবে তা না। আসলে যারা হচ্ছে প্রযুক্তিবিদ তারা এই কাজটা করে, টেকনোলজিস্ট যারা, তারা হচ্ছে যেটার শুধুমাত্র মানে মানুষজন ইউজ করতে পারবে, ইউজ করে উপকার পাবে, এবং যেটাকে বিক্রয়যোগ্য, সোজা কথায় যেটাকে তুমি বিক্রি করে প্রফিট করতে পারবা, তারা শুধু সেটা নিয়ে মাথা ঘামায়, ঠিক আছে। কিন্তু যারা সায়েন্টিস্ট তাদের কাজ হচ্ছে কৌতূহল, যে তাহলে এটাকে এক্সটেন্ড করলে কি হবে, ওইটাকে এক্সটেন্ড করলে কি হবে, তাহলে এখানে এটা মানে এটা বাস্তবে লাগুক বা না লাগুক ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। জাস্ট কৌতূহল থেকে তারা আগাতে থাকে, একটার পর একটা জিনিস আবিষ্কার করতে থাকে, এবং দেখা যায় যে পরবর্তীতে হয়তো সেই থিওরিটা কোনো একটা পার্টিকুলার মানে অ্যাপ্লিকেশনে কাজে লেগে গেছে। তো যাই হোক, তো কোয়াড্রেটিক ফিল্ডের ব্যাপারগুলো একটু অ্যাবস্ট্রাক্ট লাগতে পারে, বাট এখান থেকেও কোশ্চেন আসবে, এবং এখানের প্রমাণগুলো খুবই ছোট ছোট এবং বোঝাও আমার কাছে মনে হয় তুলনামূলক ইজি। তুমি যদি ভয় না পেয়ে এই জিনিসগুলো পড়ো, যে না একটা নতুন জিনিস শিখতেছি, তাহলে অবভিয়াসলি এই জিনিসগুলো নিয়ে সমস্যা হওয়ার কথা না। তো এই হচ্ছে পরীক্ষার ব্যাপারে। আর ওই যে আগের সেকেন্ড ইয়ারেও তোমাদের একটা লাস্ট লেকচারে বলছিলাম যে অবভিয়াসলি বিগত বছরের শীট, বড় ভাইয়ের শীট, বন্ধ আর একজনের শীট, এগুলো পড়ার চেয়ে লেকচার এবং হচ্ছে স্যারের কথা, এগুলো ভালো দিয়ে মনোযোগ দিয়ে শোনো, তাহলে বেশি কাজে লাগবে। আর আরেকটা হলো যে ওই যে কি বলে এটাকে প্রশ্ন, হ্যাঁ পরীক্ষায় প্রশ্ন পাওয়ার পরে অবভিয়াসলি প্রশ্নটা ভালো করে পড়বা, পুরো প্রশ্নটা অবভিয়াসলি
5 মিনিট বা 10 মিনিট সময় নিয়ে পুরো প্রশ্নটা আগে পড়ে দেন অ্যান্সার করা শুরু করবা। এটা সব সময়ের জন্য এই কথা প্রযোজ্য। তো মোটামুটি এই তাহলে হচ্ছে সাজেশনস। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে পরীক্ষার ব্যাপারে হোক বা যে কোনো এই কোর্সের ব্যাপারে হোক, সেটা করতে পারো, তাহলে আমি অ্যান্সার করার চেষ্টা করি। আর যদি কোনো কিছু শেয়ার করার থাকলেও করতে পারো। না আজকের পরে আর তো মানে এই ক্লাসে তো মনে হয় না আর দেখা হবে। সো 4th ইয়ারে যদি ক্লাস পাই তাহলে তখন হয়তো আবার আলোচনা হবে, আদারওয়াইজ হয়তো বা আর ক্লাস নাও পাইতে পারি তোমাদের সাথে। সো এটাই ধরে নিতে পারো যে হয়তো বা শেষ ক্লাস। সো কারো যদি কোনো কিছু শেয়ার করা থাকে সেটাও করতে পারো, যে কোনো ব্যাপারে এনিথিং। স্যার ক্রিপ্টোগ্রাফির পোর্শনটা তো আমাদের সিলেবাসে ইনক্লুডেড না, তাই না? হ্যাঁ, ইনক্লুডেড না, আমি জাস্ট একেবারে ট্রিভিয়াল জিনিসগুলো তোমাদের মানে ইন্টারেস্ট গ্রো করার জন্য দেখাইছি। ওখান থেকেও আমি হয়তো কোশ্চেন করতে পারি, এক্সটার্নাল হয়তো কোশ্চেন করবে না যেহেতু সিলেবাসে নাই। বাট তোমাদের তো ওইখানের কোশ্চেন গুলো কি খুব বেশি মানে ডিফিকাল্ট মনে হয়েছে তোমাদের কাছে, বা জিনিসগুলো খুব বেশি একেবারে? আমার তো মনে হয় কোয়াড্রেটিক ফিল্ডের চেয়ে ওটা সহজ লাগার কথা, ঠিক আছে? তো ওইখান থেকে স্যার কঠিন লাগতেছে সেই জন্য বলতেছি না, মানে এটা নিয়ে আরেকটু ফার্দার কি আগানো যায় কিনা অনলাইন ক্লাসেই, যদি মানে ওই টপিকটাই তো মানে তেমন কিছু না, জাস্ট কিছু ডেফিনেশন, কিছু পরিচিতি, ওই জিনিসটাই আপনি দেখাই দিয়েছিলেন। বেসিক ডেফিনেশন গুলো তো আমি ওখানে দিয়ে দিছি অলরেডি বেসিক ডেফিনেশন, এবং ওই যে কি বলে শিফট মানে অ্যাডিটিভ সাইফার, ঠিক আছে, মাল্টিপ্লিকেটিভ সাইফার, এই একেবারে বেসিক জিনিসগুলো কিন্তু আমি ওখানে বলে দিচ্ছি। আর এরপরে দেখাতে গেলে হচ্ছে আর একটু কমপ্লিকেটেড জিনিসপত্র দেখাতে হবে, ঠিক আছে? তো স্যার এমনিতে আমি দেখছিলাম যে সাথে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এর কিছু ব্যাপারও চলে আসে যখন কোডগুলো ব্রেক করতে যায় আর কি। হ্যাঁ, কোড ব্রেক করতে গেলে, হ্যাঁ ওগুলো গেলে তো আমার মনে হয় যে ওইটা তো প্রথম কথা হচ্ছে আউট অফ সিলেবাস। সো আউট অফ সিলেবাস যতটুকু দিছি সেটুকুই আসলে মানে আমি হয়তো আমার কোশ্চেনে দিলাম, বাট এক্সটার্নাল তো দিবে না। ওখান থেকে যদি আরো পড়াই, তোমরা যদি মনে করো যে না স্যার আমাদের পরীক্ষায় আসুক বা না আসুক সেটা আমাদের প্রশ্ন না, আমরা হচ্ছে জানার জন্য পড়তে চাই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আরএস এর ক্রিপ্টোগ্রাফি যেটা আরএস এ যেটা সেটা তোমাদের হয়তো বা বুঝতে অত কঠিন হবে না, আরএস এটা দেখাতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের ইচ্ছা, তোমরা যদি বলো যে স্যার আরএস এটাও তাহলে আমাদের সবাই আমরা ইন্টারেস্টেড, আমাদেরকে দেখান, তাহলে সেটা আমি দেখাতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু মানে বেশি ডিপে গেলে মানে ওটা পরীক্ষার সেন্সে যদি চিন্তা করো যে পরীক্ষায় আসবে কিনা, তাহলে সেই ক্ষেত্রে আসলে কোনো লাভ হবে না আর কি, ঠিক আছে? কারণ যেহেতু এটা সিলেবাসে নাই, অবভিয়াসলি সেকেন্ড এক্সামিনার ওখান থেকে কোনো কোশ্চেন করবেন না, ঠিক আছে? তো তোমরা চাইলে আমি আরএস এটা দেখাতে পারি, কিন্তু এমনিতে না থাকা হিসেবে বেসিক যা দরকার আমি দিয়ে দিচ্ছি মোটামুটি। আর এরপরে কোনো একটা কোড ব্রেক করতে গেলে প্রবাবিলিটির ব্যাপার স্যাপার আসে, অ্যাটাক, অনেক ধরনের অ্যাটাক আছে, ব্রুট ফোর্স অ্যাটাক, এই সেই। তো এগুলা গেলে কিন্তু আসলে ডিপে চলে যাওয়া হবে আর কি, বুঝতে পারছি? জি স্যার, মানে স্যার আমি একাডেমিক পার্সপেক্টিভে কথাটা বলি নাই আর কি স্যার, বাকিদের তুমি মতামত কি আমি সেটা তো জানি না। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই বলতেছি। এখন আমাকে ক্লাস নিয়ে ওভাবে বলতে, ক্লাস নিতে হলে তো সবার ইন্টারেস্টে নিতে হবে। আর হচ্ছে তুমি যদি এমনিতে পার্সোনালি তুমি অ্যানালাইসিস করতে চাও, বা তুমি যদি কোনো জায়গায় অ্যানালাইসিস করতে গিয়ে আটকে যাও, তাহলে সেক্ষেত্রে তুমি অবভিয়াসলি আমাকে নক করতে পারো। শুধু তোমার জন্য না, সবার জন্যই বলতেছি। কারো যদি কেউ যদি পার্সোনালি কোনো কিছু নিয়ে হচ্ছে দেখো যে তোমার এটা ভালো লাগতেছে, তুমি যদি সেই ব্যাপারে মনে করো যে আমি তোমাকে কোনো অ্যাডভাইস দিতে পারবো, তাহলে অবশ্যই তোমরা আমাকে নক করবা, কোনো সমস্যা নেই। আমি ফ্রি থাকলে অবশ্যই অ্যান্সার করব, ঠিক আছে? বা আমি যতটুকু জানি সেটা শেয়ার করব। এটা মানে অলরেডি কয়েকজনের সাথে আমি অলরেডি এরকম ডিসকাশন হয়েছেও, ঠিক আছে? সো এটা ফ্রিলি তোমরা এই ব্যাপারে কোনো মানে নাই, নিষেধ নাই, ঠিক আছে? আচ্ছা, তো আর কারো কোনো কোশ্চেন বা? স্যার আমাদের ইন কোর্সের মার্কস কবে দেওয়া হতে পারে? আচ্ছা, ইনকোর্সের মার্কস এখন এই ব্যাপারে আসলে মানে ইনকোর্স তো নেওয়া হয়েছে, মানে তোমাদের তো সব কোর্স তো এখনো হয় না। ইনকোর্স বলতে মানে অনলাইনেরটাই বোঝাচ্ছ তো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এটার আসলে মানে আমি দিয়ে দিব অ্যাজ সুন অ্যাজ পসিবল। মানে এখানে একটু আরো আছে যে আমরা আসলে অফলাইনে কোনো ইনকোর্স নিব কিনা, দেন একসাথে করে মার্কসটা দেওয়া হবে কিনা, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে। তো ওগুলো সেটেল হলে দেন হচ্ছে যদি বলে যে না মানে অনলাইনেরটা দিয়ে দেওয়া হোক নাম্বার, অফলাইনেরটা পরবর্তীতে দেখা যাবে, পসিবল হলে নিবে, না হলে নিবে না। বাট এখন পর্যন্ত আমি যতদূর জানি যে অফলাইনেও একটা ইনকোর্স নেওয়ার চিন্তা ভাবনা আছে, মানে আমরা যদি ইউনিভার্সিটি খুলে। এবং কারণ অনলাইনে তো অনেকেরই সমস্যা, তোমরা হয়তোবা দিছো, সবাই দিছো, বাট মানে অনলাইনের সাথে তো অফলাইনের আসলে তুলনা হয় না, ঠিক আছে?
তো এই কারণে, এবং ভাইবা যে আমরা নিছি, তো ভাইবা তো আসলে অনলাইনে কতটুকু কি ভাইবা নিতে পারছি সেটা তোমরাও জানো, আমরাও জানি। খুব বেশি কোশ্চেন করাও সময় থাকে না, বা মানে অনেক সময় লাগছে, তো এগুলো তো আসলে খুব বেশি যে অর্গানাইজ ছিল ব্যাপারটা তা না। তো এই কারণে অফলাইনে যদি এরকম হয় ব্যাপারটা, যে অফলাইনে ইন কোর্স নিয়ে দেন দুইটাকে এভারেজ করে, বা এভারেজটাও কিভাবে করা হবে সেটা নিয়েও আলোচনা হতে পারে, ঠিক আছে। তো এইগুলো যদি ব্যাপার স্যাপার যদি সলভ না হয় তাহলে ওটা দেওয়া সম্ভব না। তো আমি ওইটা শিওর হয়ে তোমরা পেয়ে যাবা। তো তোমাদের তো ম্যাক্সিমামই তো অ্যাসাইনমেন্ট যারা দিছো ওখানে তো আর খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আর যারা ভাইবা দিছো, ভাইবা তো কারোই খুব একটা যে খারাপ হয়েছে এরকম না। তো টেনশন করার কিছু নাই। হ্যালো, জি স্যার। ঠিক আছে। সো ওটা নিয়ে তো খুব বেশি টেনশন করার কিছু নাই। ওটা এখন পাও বা যখনই পাও, আশা করি সবারই ভালো হবে। আচ্ছা, আর কোনো কিছু? স্যার ওই আপনার ক্লাস চাই। আচ্ছা, এই ব্যাপারটা তো আমার হাতে নাই রে বাবা। ফোর্থ ইয়ারে আমি ক্লাস নিতে পারবো কি পারবো না, এখন পর্যন্ত আমার ফোর্থ ইয়ারে কোনো ক্লাস নাই। And সামনের বছর আবার যখন এগুলো তো আমাদের একাডেমিক্যালি মিটিং হয়, ডিসাইড হয়, সেটা আমার হাতে নাই। মানে আমি চাইলেই যে কোনো কোর্স নিতে পারবো ব্যাপারটা এরকম না। এখানে আরো মানে মতামতের ব্যাপার স্যাপার আছে, পারমিশনের ব্যাপার স্যাপার আছে। তো কপালে যদি থাকে তাহলে দেখা হবে, আর যদি না থাকে তাহলে মানে এটাই শেষ অনার্স লাইফে। তারপরে মাস্টার্সেও সম্ভবত তোমাদের সাথে দেখা হবে না। সো তাহলে সেই ক্ষেত্রে এটাই লাস্ট আর কি। তোমরা ফার্স্ট ইয়ারে তোমাদের তো অলরেডি 3 বছর পড়ালাম, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তো আরো আরো চাইলে, এত বেশি চাইলে তো সমস্যা, ঠিক আছে। আচ্ছা চেষ্টা করুন প্লিজ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি মানে এখানে বললাম তো যে জিনিসটা টোটালি আমার হাতে নাই। এখন ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই দেখা হবে। তো তোমাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে, তোমরা আমি জানি অনেকেরই হয়তো বা ম্যাথমেটিক্স ভালো লাগে না, বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ভালো লাগে না, অনেকেই হয়তো এখানে আসতে চাও নাই। তো ওইটা কোনো ফ্যাক্টর না। তোমরা যার যেটা টার্গেট সেই অনুযায়ী কাজ করো। কারো যদি বিসিএস টার্গেট থাকে, বিসিএস পড়াশোনা করো, সমস্যা নাই। কিন্তু মানে যেটাই করো মানে ইলিগাল কিছু করো না, এটাই হচ্ছে কথা, ঠিক আছে। আর যাদের হায়ার স্টাডিজ এর ইচ্ছা আছে, অবভিয়াসলি হায়ার স্টাডিজে তোমরা যাবা, এবং তোমাদের অনেকেরই সেই ক্যাপাবিলিটি আছে, অনেকের না। আমি মনে করি যে তোমরা যে যেদিকে সময় দিবা, ইন্টারেস্ট দিবা, সেদিকেই তোমরা ভালো করবা, ঠিক আছে। মানে এটা শুধু তোমাদের জন্য না, প্রত্যেক ইয়ারের জন্যই প্রযোজ্য। মানে যেহেতু তোমরা এই পর্যায়ে পর্যন্ত আসতে পারছো, এসএসসি এইচএসসি পরে দেন হচ্ছে এখন ভার্সিটি লেভেলে আসতে পারছো, সো তোমরা যদি কোনো একটা পার্টিকুলার, এখন কেউ যদি চিন্তা করে আমি ব্যবসা করবো, সে যদি ব্যবসায় সময় দাও তাহলে সেখানেও ভালো করবা। কেউ যদি চিন্তা করো আমি বিসিএস এ যাবো, তো সেখানেও ভালো করবা। অর্থাৎ আমার কথা হচ্ছে, তুমি যেখানেই যাও সেখানেই মনোযোগ দিয়ে কাজ করো, এবং সেখানেই তুমি হচ্ছে ভালো কিছু করার চেষ্টা করো, মানুষের ক্ষতি করো না, এটাই হচ্ছে কথা, ঠিক আছে। তুমি ব্যবসা করতে গিয়েও মানুষের ক্ষতি করতে পারো, বিসিএস এর চাকরি জয়েন করেও মানুষের ক্ষতি করতে পারো, তুমি ইভেন শিক্ষক হয়েও মানুষের ক্ষতি করতে পারো, ঠিক আছে। সো তুমি ক্ষতি করতে চাইলে তোমার প্রফেশন ম্যাটার না, আবার ভালো করতে চাইলেও কিন্তু প্রফেশন কোনো ম্যাটার না, ঠিক আছে। সো আসল টার্গেট, আসল কথা হচ্ছে ওইটাই, তুমি যে প্রফেশনেই যাও না কেন, যেই সেক্টরেই যাও না কেন, তুমি কারো ক্ষতি করো না, এবং তুমি চেষ্টা করো যদি সম্ভব হয় কারোর জন্য ভালো কিছু করার, তোমার দায়িত্বটা ঠিকভাবে পালন করা, ঠিক আছে। ঠিকভাবে নিজের দায়িত্ব পালন করাটাও কিন্তু একটা ভালো কাজ, বাট এটা আমরা ভালো কাজ মনে করি না অনেকেই। বাট এটা ওয়ান অফ দ্য টাফ জব, ঠিক আছে। মানে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা এটা সবাই করে না। যদি সবাই করতো তাহলে সমাজে কোনো সমস্যাই থাকতো না। তো এটা তোমাদের প্রতি আমার উপদেশ বলো বা রিকোয়েস্ট বলো, যেটাই বলো, ঠিক আছে। তো আশা করি তোমরা সেটা মানার চেষ্টা করবা, কারণ বর্তমানে যাদের দুর্নীতি বা যাদের খারাপ কাজ নিয়ে আমরা কথা বলি, এরাও তো একসময় তোমার আমার মতো স্টুডেন্ট ছিল, এরাও একসময় ইউনিভার্সিটি পাশ করে গেছে, তোমার মতোই তোমার জায়গায় বসেই ক্লাস করছে, তাই না? তো এদেরকেও হয়তো কোনো টিচার উপদেশ দিছে যে জীবনে যা করবা ভালো করবা, বাট এটা কিন্তু আলটিমেটলি সেই রকম নাই। তো এটা মানে ভালো থাকাটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, ঠিক আছে। কিন্তু তারপরেও আমরা যেন চেষ্টাটা ছেড়ে না দেই, ঠিক আছে। তো এটুকুই হচ্ছে উপদেশ। যদি বলো যে আর যদি ক্লাস না পাই তাহলে সেই হিসেবে দিয়ে রাখলাম আর কি, ঠিক আছে। আবার দেখা হলে তো আবার বলবোই। আর হচ্ছে 3 বছর তোমাদের সাথে আমার ইন্টারাকশন হয়েছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3 বছরে আমি জানি না প্রত্যেক বছর কিরকম, কতটুকু কি তোমাদের ক্লাস নিতে পারছি বা কতটুকু কি সার্ভিস দিতে পারছি। বাট যদি কেউ কখনো আমার কথায় মানে হার্ড হয়ে থাকো, ঠিক আছে, কষ্ট পেয়ে থাকো, তো সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। মানে হয়তোবা তোমাদের ভালোর জন্যই বলছি, মানে তোমরা মানে সেটাকে মনে ধরে রেখো না আর কি।
কারণ এটা হয় স্টুডেন্টরা অনেক সময় হয়তো বা সে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভাবেই ভুল করে ফেলছে বা কোনো একটা বেয়াদবি করে ফেলছে। তো আমরাও হয়তো বা অনেক সময় মেজাজ ঠিক রাখতে পারি না, কারণ আমরাও তো মানুষ, তাই না? আলটিমেটলি কেউ তো আর পারফেক্ট না, কেউ তো আর দেবতা না, তাই না? সো আমরা যেহেতু মানুষ, আমরা টিচারদেরও অনেক ফল্ট থাকে, আমি নিজেও আমার অনেক ফল্ট থাকতে পারে, অনেক সময় অনেক কারোর সাথে হয়ে যেতে পারে দুর্ব্যবহার, আমি জানি না, অজান্তেও হয়ে যেতে পারে। তো এখানে যে 54 জন এখন উপস্থিত দেখতেছি, আমি ছাড়া 53 জন, তো শুধু তাদেরকে না, যারা উপস্থিত নাই তাদের জন্য ওই কথাগুলো বলতেছি। তো ওরা তো শুনতে পারতেছে না, ওদেরকে তো তোমরা আমার পক্ষ থেকে বলে দিও। তো যদি কারো কোনো এরকম মনে কষ্ট থাকে, সে যেন কষ্ট না রাখো। এটাকে তোমরা মানে শিক্ষক এবং ছাত্রের নর্মাল একটা ট্রানজাকশন হিসেবে নিও। আর দুনিয়াতে সব মানুষ সমান হয় না, সো অন্য কোনো টিচারের প্রতিও যদি তোমাদের কোনো ক্ষোভ থাকে, সেটাও তোমরা আশা করি যে একটু মানে মিনিমাইজ করে দেখার চেষ্টা করবা। ঠিক আছে, আমি জানি না আছে কিনা, যাই হোক। তবে ওই যে বললাম না, আমরা নিজেরা সবাই যদি ভালো হই আরেকজনের প্রতি, তাহলে অটোমেটিক্যালি তো সবাই সবার প্রতি ভালো হয়ে যায়, তাই না? তো আর আমার জন্য অবশ্যই দোয়া করবা, যেন আমি মানে সবসময় চেষ্টা করতে পারি আর কি, মানে যতটুকু সম্ভব মানে ভালো থাকার বা মানে ঠিকভাবে আমার দায়িত্বগুলো পালন করার আর কি। ঠিক আছে, তো এটাও তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার জন্য তোমরা ইয়ে করবা। আর হচ্ছে আরেকটা ব্যাপার, তোমাদের সেকেন্ড ইয়ারে থাকতেও আমি এরকম একটা গুগল ফর্ম দিছিলাম, সো এই ইয়ারেও দিব। এখন তোমরা তো ভাইবা এবং অ্যাসাইনমেন্ট নিয়ে বিজি আছো, সো এখন দিব না। তোমাদের হয়তো এই যে ভাইবা শেষের দিকে, যখন শেষের দিকে চলে আসবে, তখন আমি একটা গুগল ফর্ম দিয়ে দিব গুগল ক্লাসরুমে। সো ওইখানে তোমরা একটু তোমাদের ফিডব্যাক গুলো দিও। এবং অবভিয়াসলি এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই ফর্মটা শুধুমাত্র আমার কোর্সের, অর্থাৎ মানে ব্যক্তি আমি, অর্থাৎ আমাকে তোমরা ইভালুয়েট করবা। এবং হচ্ছে আমার কোর্সের ব্যাপারে সাজেশন থাকলে, ইন জেনারেল অন্য কোর্স বা অন্য টিচার সম্পর্কে এখানে আসলে লিখে তো লাভ নাই। মানে আমার যেটা হয়েছে, সেকেন্ড ইয়ারে আমি এবার দিচ্ছি ওদেরকে, সেকেন্ড ইয়ারে ওরা অনেকে এই কাজটা মানে হয়তো বা ওরা বুঝতে পারেনি আসলে, ওরা ইন জেনারেলি অনেক কথা বলছে। আসলে ওই কথাগুলো তো আমাকে বলে আসলে তেমন একটা লাভ নাই। এই জন্য মানে তোমরা পার্টিকুলারলি আমার ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো যৌক্তিক সমালোচনা থাকে, যে স্যার এইভাবে করলে আর একটু ভালো হতো বা এইভাবে করলে আর একটু মানে আমাদের জন্য বুঝতে সুবিধা হতো, সেই ধরনের অনলাইন এবং অনলাইনের ব্যাপারেও বা অফলাইনের ব্যাপারেও যে কোনো, এবং 3 বছর তো তোমরা আমাকে দেখে আসতেছো, তো সামগ্রিক বা চিন্তা করে শুধু আমার উপরে মতামত দিবা, এবং আমার পড়ানোর স্টাইল বা আমার বোঝানোর স্টাইল, এগুলোর উপরে মতামত দিবা। যে কোনো পজিটিভ দিক বা নেগেটিভ দিক সবই বলবা, এবং সেটা যেন অবশ্যই মানে অনেস্টলি বলো, ঠিক আছে? ভয় থেকে না, যে কিছু ভয় থেকে চেপে গেলাম বা হচ্ছে এক্সাজারেশন করারও দরকার নেই, বেশি বাড়ায়ও বলার দরকার নেই, ঠিক আছে? অনেস্টলি। সো এটা আমি ফর্মটা দিয়ে দিব, তোমরা একটু কাইন্ডলি ফিল আপ করে দিয়ে দিও। আর আর কারো কোনো, আমি তো অনেকক্ষণ ধরেই অনেক পেঁচাল পারতেছি, আর কারো কোনো কিছু বলার আছে কিনা? তাহলে আর পেঁচাল না পারি, এই পর্যন্তই। স্যার হ্যাঁ বলো। স্যার একটা জিনিস জানার ছিল স্যার। হ্যাঁ শিওর, বলো। স্যার ওই যে বিসিএস এ স্যার আমাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থেকে কি স্যার শিক্ষা ক্যাডারে নেয় স্যার? মানে না, না নেয় বলতে এরকম মানে কি কোনো নিয়ম আছে নাকি যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থেকে নিবে না বা এরকম কিছু? মানে এখানে একটা, হ্যাঁ আচ্ছা, একটা বোধহয় সমস্যা এখনো রয়ে গেছে আমি যতদূর জানি। মানে আমাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স মানে অনার্স এর ডিপার্টমেন্টটা তো নতুন, এটা তো আগে ছিল না। মানে আগে ছিল না বলতে এটা তো রিসেন্টলি হয়েছে। তো ওদের যে সার্কুলার গুলো, ওখানে ওই ফলিত গণিত টার্মটা বোধহয় এখনো আসে নাই, বাট এটা অলরেডি সলভ করার জন্য আমি যতদূর জানি যে এটা চিঠি দেওয়া হয়েছে। এবং এটা অতি দ্রুতই মানে সার্কুলারে ওই যে গণিত থেকে অনার্স মাস্টার্স এরকম লেখা থাকে সম্ভবত। তো ফলিত গণিত যে অলরেডি এখন অনার্সও আছে, মাস্টার্সও আছে। তো এই জিনিসটা ওই বুঝোই তো, বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতা তো জানোই, এটা তো সবাই জানো। সো কোনো কিছু ইমিডিয়েটলি হয় না। তো আমাদের অলরেডি আমাদের এখন অনার্সের একটা ব্যাচ বের হয়ে গেছে, একটা না দুইটা ব্যাচ বের হয়ে গেছে। তারপরে আবার মাস্টার্সের একটা ব্যাচ বের হয়ে যাবে। সুতরাং ওইটা প্রসেস চলতেছে। আমি যতদূর জানি যে ওই সমস্যাটা থাকবে না, যদি এখনো থেকে থাকে ওটা অতি দ্রুতই ওটা সলভ হয়ে যাবে। অর্থাৎ যেসব সার্কুলারে এখন ফলিত গণিত আলাদাভাবে উল্লেখ থাকে না, সেখানে আলাদাভাবে উল্লেখ করা থাকবে। সো এটা নিয়ে সমস্যা হবে না। কারণ মানে অন্য অন্য মানে ধরো যেগুলো স্পেশালাইজড এরকম সাবজেক্ট না, সেখান থেকেও তো পরীক্ষা দিয়ে অনার্স করে মাস্টার্স করে দেন বিসিএস এ যাচ্ছে, ঠিক আছে? সো তোমরা কেন যেতে পারবা না? সো এটা তো মানে লজিক্যালি তোমাদের যেতে পারা উচিত। এবং যদি কোনো ওরকম আমলাতান্ত্রিক জটিলতা থাকে, ওটা অ্যাজ সুন অ্যাজ পসিবল সলভ হয়ে যাবে। তো তোমার তো মানে এটাই ছিল কোশ্চেন নাকি?
জি স্যার, জি স্যার, মানে শিক্ষা ক্যাডারে জাস্ট আমাদেরকে আর কি অ্যালাউ হ্যাঁ করে হ্যাঁ কিনা আর কি। হ্যাঁ যেতে পারবা, কোনো অসুবিধা হবে না। সো তোমার এখনো অনেক দেরি, তুমি এখনো ফোর্থ ইয়ার বাকি আছে, তারপরে মাস্টার্স করবা, বা ফোর্থ ইয়ার পরেই তো পরীক্ষা দেওয়া যায়, সো ততদিনে এটা ইয়া হয়ে যাবে, সমাধান হয়ে যাবে এখনো যদি থেকে থাকে। বাট আমার ধারণা অলরেডি এটা মানে করা হয়েছে, মানে এটা টেক কেয়ার করা হয়েছে, এটা মানে নোটিফাই করা হয়েছে, জানানো হয়েছে যে আমরা এখন অনার্স মাস্টার্স অনার্স থেকেই আলাদা ডিপার্টমেন্ট, সো এটা সার্কুলারে অন্তর্ভুক্ত করার জন্য। ঠিক আছে, ঠিক আছে স্যার, এটা ক্লাস হ্যাঁ ঠিক আছে, স্যার ওকে। স্যার ভার্সিটি গুলো যদি হচ্ছে জুনের ফার্স্ট উইকে যদি ইনকেস খুলে দেয়, তাহলে কি মানে খোলার সাথে সাথে সেকেন্ড ইন কোর্স আমাদের নেওয়ার চান্স আছে, নাকি কিছুটা সময় টময় দিয়ে ক্লাস টাস নিয়ে তারপর আর কি সেকেন্ড ইন কোর্সটা শুরু করবে? এটা এখন মানে আমি এই ব্যাপারেও মানে কনফিউজ কিছু বলতে পারবো না সত্যি কথা যেটা। তবে এটা ডিপেন্ড করে তোমাদের বাকি কোর্সগুলোর কি অবস্থা। যদি এমন হয় মানে মানে জুনে যদি খুলে দেয়, ধরো খুলে দিল এবং তোমাদের সব কোর্সই শেষ হয়ে গেছে অলরেডি, দেন হয়তো বা আর তখন তো আর ক্লাস নিতে বলবে না স্বাভাবিকভাবে। এখন তোমাদের অন্যান্য কোর্সের কি অবস্থা, মানে আমাদের মানে 301 কোর্সের মনে হয় কিছু ক্লাস বাকি আছে, আচ্ছা শাহাদাত স্যারের মনে হয় কিছু ক্লাস বাকি আছে, এমনি অন্যান্য প্রায় ম্যাক্সিমাম কোর্সেরই তো মানে ক্লাস শেষ, সেরকম আচ্ছা ক্লাস মানে বাকি নেই। আচ্ছা তাহলে কিছু আমারটাও কিছু তো কোর্সের হয়তো বাকি আছে, মানে আচ্ছা ম্যাক্সিমাম কোর্সেরই শেষ। আচ্ছা তার মানে যদি তোমার এরকম হয় যে দেখা গেল যে হ্যাঁ জুনের ওই যখন খুললো তখন আর তোমাদের কোনো কোর্সেরই কোনো ক্লাস বাকি নেই, সব কোর্স কমপ্লিট, তো তাহলে তো আর ক্লাস করার সময় দিবে না, বলবে যে তাহলে হয়তোবা বড় জোর সিলেবাস দিয়ে এক সপ্তাহের একটা নোটিশ দিতে পারে যে আগামী সপ্তাহ থেকে খুলে দেন হচ্ছে পরীক্ষা শুরু হবে সেকেন্ড ইন কোর্স। অবভিয়াসলি মানে নোটিশটা কালকেই পরীক্ষা শুরু হবে এরকম ভাবে দিবে না, অ্যাটলিস্ট এক সপ্তাহ আগে থেকে দিবে, বাট হয়তো ক্লাস হবে না কোনো। আর যদি কোনো কোর্স বাকি থাকে তাহলে তো সেটা ক্লাস নিতে বলবে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ওকে। তো সবাই ভালো থেকো, আর সবার জন্য শুভকামনা, জীবনের যেদিকেই যাও সবাই ভালো থাকবা, ভালো কাজ করবা, এটাই মানে আশাবাদ। তো অনেকক্ষণ আজকে কথা হলো, তারপরে কপালে থাকলে ফুটতে আবার কথা হবে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করো, ঠিক আছে।